গল্প অনুভবে তুমি। লেখনীতে লিজামণি। অন্তিম পর্ব। আহান ইউভির সাথে কথা বলা শেষ করে ইয়ানার দিকে অগ্রসর হয়। আহান ইয়াজের দিকে এক নিজর তাকায়। ছেলেটা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। খিদে না পাওয়া অবধি এখন উঠবে না। আহান গিয়ে ঠিক ইয়ানার পিছন গিয়ে দাঁড়ায়। ইয়ানা কারোর অস্তিত্ব টের পেয়ে ওইখান থেকে সরে আসতে নেয়, কিন্তু আহানের শক্ত হাতের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। ইয়ানা, ছাড়ুন আমাকে। ইয়ানার কান্নার ফলে গলা কাঁপছে। আহান ইয়ানার অভিমানী মুখটির দিকে তাকিয়ে বলে, অভিমান করেছ? ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, অভিমান করব কেন আপনার উপর? সবার উপর অভিমান করা যায় না। যে অভিমানের মর্ম বুঝে শুধু তার উপরই অভিমান করা উচিত। এমনিতে কাল সকালে তো চলেই যাবে। তাহলে এখন মান অভিমানের কথা আসছে কোথা থেকে? আহান চলে যাবে, কিন্তু একবারও ভেবেছ তোমার ছেলের বাবা কিভাবে থাকবে তার অনুভবের শেহজাদিকে ছাড়া? তার জন্য কষ্ট হবে না তোমার? ইয়ানা আহানের কথা শুনে থমকে যায়। ইয়ানা, আমি কি করে বলবো? সে নিজেই তো বলেছে আমি যাতে চলে যাই। আহান সে বললেই চলে যেতে হবে। নিজের ভালোবাসার জোর নেই। তাকে বলতে পারলে না আমি থাকবো, দেখি আপনি কিভাবে আমাকে এই বাড়ি থেকে বের করেন। ইয়ানা, যেখানে দাম নেই সেখানে অধিকার দেখিয়ে কি লাভ? আহান যদি বলি ইয়ানা ছাড়া আহান অসম্পূর্ণ, তাহলে ও কি থাকবে না? ইয়ানা আহানের কথা শুনে শুধু কাঁদতে থাকে। এরপর আহানকে রেখে রুমের ভিতর চলে যেতে নিবে, তখন এক মিষ্টি সুর শুনে থামকে যায়। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তর কবলে। তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে তুই। কোথায় কোথায় সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি। এতটা ডুবেছি তর ওই তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তর কবলে। তলিয়েছে মন ভীষণ রকম অথই জলে। আহান কয়েক লাইন গানের কলি শেষ করে ইয়ানার কাছে এসে দাঁড়ায়। ইয়ানা মোহিত হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। আহান ইয়ানার তাকানো দেখে বলে, এইভাবে তাকিয়ে আছো যে? ইয়ানা, আপনি গান ওগায়তে পারেন? কি সুন্দর আপনার কণ্ঠস্বর। পুরো গানটা গেয়ে শোনান না। আহান ইয়ানার কপালে আলতো চুমু খেয়ে বলে, আগে বন্ধুদের জোড়াজড়িতে একটু আধটু গাইতাম, পরে আর কোনোদিন গান গাওয়া হয়নি। অন্যদিন গেয়ে শোনাব। এখন রাগ কমেছে আপনার? ইয়ানা একটা মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে ফেলে। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। আজ ইয়ানা শাড়ি পরেছে। এতক্ষণে ইসবের চাপে তো খেয়ালই করিনি। সেই জন্য ওই তো ভাবছি আজ মেয়েটাকে এত আবেদনময়ী লাগছে কেন। কিন্তু হঠাৎ শাড়ি পরেছে কেন? আহান, তুমি হঠাৎ শাড়ি পরেছ কেন? ইয়ানা, ওই দুপুরে দাদুমনির এক আত্মীয় এসেছিল ইয়াজকে দেখার জন্য, তখন পড়েছিলাম এই আর কি। আহান, অহ। তবে আমি যে রাগ ভাঙ্গালাম তার জন্য আমার একটা জিনিস চাই। চাইলে দিবেন তো? ইয়ানা, কি? আহান মুচকি হাসি দিয়ে বলে, আপনাকে। ইয়ানা আহানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়ানা, আগে আহিয়ার সাথে কথা বলে আসুন। মেয়েটা না হলে সারা রাত কান্না করবে। আহান, ওকে। তার আগে আমার একটা মেডিসিন নিয়ে নেই। এত সুন্দর করে শাড়ি পরেছেন, আর কিছু দিব না তা তো হয় না। আহান ইয়ানার একদম কাছাকাছি হয়ে দাঁড়ায়। ইয়ানাকে নিজের কাছে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডুবাতে নিবে, এমন সময় এক চিৎকার তাদের কানে ভেসে আসে। আহান দেখে ইয়াজ উঠে গিয়েছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, যাও, তোমার ছেলে উঠে গিয়েছে। এত কষ্ট করে দুনিয়াতে আনলাম আমার রোমান্সের 12টা বাজানোর জন্য। ইয়ানা হাসতে হাসতে বলে, একদম ঠিক হয়েছে। আপনাকে একমাত্র আমার ছেলেই ঠিক করতে পারবে। এই বলে ইয়ানা ইয়াজের কাছে চলে যায়। ইয়ানা ইয়াজকে কোলে নিয়ে বলে, তুমি পারবে না তোমার বাবাকে ঠিক করতে? আহান, এখন মা ছেলে কি আমার পিছে লাগবে নাকি? ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, আপনার শার্টটা খুলেন তো। আহান ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলে, তুমি আমাকে শার্ট খোলার কথা কেন বলছো বউ? আমার ছেলে সজাগ হয়ে গিয়েছে, কিছু করলে ছেলে দেখে ফেলবে। আমি একদম ভালো পুরুষ। ইয়ানা কিরমিরিয়ে আহানের দিকে তাকায়, এরপর বলে, সব সময় এক লাইন বেশি বুঝেন কেন? আগে শার্টটা খুলন। আহান ইয়ানার কথা অনুযায়ী শার্ট খুলে। ইয়ানা আহানের কাছে এসে চোখ দিয়ে ইশারা করে বলে, এই যে শরীরে এইসব ট্যাটু করেছেন, এইসব কি ভালো? ইয়ানার কথা শুনে আহান শার্ট পরে ফেলতে নিবে, তখন ইয়ানা শার্ট আঁকড়ে ধরে বলে, একদম এড়িয়ে যাবেন না।
পিঠে ড্রাগনের ট্যাটু, হাতে সিংহের ট্যাটু, সাপ, এইসব সব প্রাণী আপনার শরীরে কি করছে? মাঝে মাঝে আপনার কাপড়হীন বক্ষে মাথা রাখলে এইসব দেখে আমার ওই ভয় করত। এখন ধীরে ধীরে সয়ে গেছে। ইয়াজ বড় হচ্ছে, আপনি কি চান সে এইসব শিক্ষা লাভ করুক? আপনার ছেলে বড় হলে আর চিড়িয়াখানায় যেতে হবে না, বাবার শরীরের দিকে তাকালেই সব পশু পাখি দেখতে পেয়ে যাবে। আহান কপাল কুঁচকে বলে, কি করতে পারি এখন? ইয়ানা রিমুভ করে দিন। আহান ইয়ানার কথা শুনে উঠে পড়ে। ইয়ানা শুনবেন না তাই না? আহান শুনার হলে শুনতাম, কিন্তু তোমার কথাটা তো শুনার মতো না। এখন আমি আহিয়ার রুম থেকে আসছি। ইয়ানা যাবেন, ভালো কথা, একটা ধমক যদি দেন তাহলে খবর আছে। আহান ইয়ানার কথা শুনে মেকি হাসি দিয়ে বলে, তুমি আর ইয়াজ যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তেমনি আহিয়াও আমার জীবনের আরেক সম্পদ। আমি ওকে কখনো ধমক তো দূরের কথা, উচ্চস্বরে কথাও বলিনি। কাকা কাকিয়া মারা যাওয়ার পর আহিয়া ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। আহিয়া কাকা কাকিয়ার একমাত্র সম্পদ, তাকে আমি কি করে কষ্ট দেয়? ইয়ানা সত্যি কথা বলবো আহান, আপনাকে আমি আজও চিনে উঠতে পারিনি। আহিয়া আপনার কাজিন হয়, কিন্তু আপনি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। আপনার ভালোবাসার চাদরে আচ্ছাদিত হয়ে আহিয়া বুঝতেই পারেনি আপনি ওর নিজের ভাই নই, কাজিন হন। তবুও কত ভালোবাসেন ওকে আপনি। আপনি। ইয়ানা আর কিছু বলতে পারল না, ভাঙ্গা কিছুর শব্দ পেয়ে আহান আর ইয়ানা দরজার দিকে তাকায়। আহিয়া অশ্রুনয়নে তাদের দিকে তাকিয়ে আছে। মেঝেতে পড়ে আছে পানির বোতল। কাচের হওয়ার কারণে ভেঙে গিয়েছে। তার মানে আহিয়া পানি নিয়ে এসেছিল রুমে। আহিয়া তাহলে সবকিছু শুনে ফেলেছে। ইয়ানা ইয়াজকে কোল থেকে বিছানায় শুইয়ে দিয়ে আহিয়ার দিকে এগিয়ে গিয়ে বলে, আহিয়া বোন আমার, শুনো আমার কথা। ইয়ানার কথা শেষ না হতেই আহিয়া দৌড়ে নিজের রুমে চলে যায়। আহিয়ার এইভাবে চলে যাওয়াতে আহান উচ্চস্বরে ডাক দিয়ে বলে, ভিতর থেকে রুমের দরজা লাগালে তর খবর আছে। ইয়ানা আহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এমন একটা পরিস্থিতিতে ধমক ছাড়া কি আর কিছু বলতে পারেন না? আগে গিয়ে মেয়েটাকে সামলান। এখন ওর সবচেয়ে বেশি আপনাকে প্রয়োজন। আহান ইয়ানার কথা শুনে আহিয়ার রুমের সামনে চলে যায়। কিন্তু আহান যেতে যেতে আহিয়া অনেক আগেই ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। আহান, দরজা খুল আহিয়া। ইয়ানা, আহিয়া বোন আমার, এমন করে দরজা লাগিয়ে বসে থাকে না। প্লিজ দরজাটা খুলো। প্রায় অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন কোনো সাড়া শব্দ না পায় তখন তাদের মনে এক অজানা ভয় ভাসা বাঁধে। তাদের ডাকাডাকির ফলে দাদুমনিও চলে এসেছে। সাজিদ চৌধুরী বর্তমানে দেশের বাহিরে আছেন, কয়েক মাস পর ফিরবেন। আহান, দূরে সর, সবাই দরজা ভাঙ্গে, ভিতরে ঢুকতে হবে। বিয়াদপটা দরজা খুলবে না। সামনে শুধু পায়ে দরজা লাগানো বের করছি। এত মায়া ভালোবাসা দিয়ে বড় না করে আগেই মেরে অহেলা উচিত ছিল। তাহলে এখন আর এইসবের ভয় কাজ করতো না। ইয়ানা পাগল হয়ে গিয়েছেন, আপনি কি সব বলছেন? আহানের রাগের ফলে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। হারিয়ে ফেলার ভয় আবারও আঁকড়ে ধরে। আহান দরজা ভাঙ্গার জন্য উদ্ধত হলেই আহিয়া দরজা খুলে দেয়। চোখের সামনে আহিয়াকে দেখে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আহান রুমে ঢুকেই আহিয়াকে সজোরে এক থাপ্পড় মারে। আহিয়া থাপ্পড় খেয়ে সরে আসতে চাইলে আহান শক্ত করে নিজের সাথে চেপে ধরে। আহিয়া আহানের বুকে ফুপিয়ে কেঁদে উঠে। আহান আহিয়ার মাথায় হাত রেখে বলে, দরজা লাগিয়েছিস কেন তুই? তর কিছু হয়ে গেলে তর দাদাভাই কিভাবে থাকবে? বড় হয়ে গিয়েছিস তাই না? আহিয়া কান্না করতে করতে বলে, আমি তো তোমার নিজের বোন নয়, তাহলে এত ভালোবাসা কেন দাও আমাকে? আহান চোখ মুখ শক্ত করে বলে, আর একবারও যদি এই কথাটা শুনেছি তাহলে অবস্থা খারাপ করব। আহিয়া, আমার আব্বু আম্মুকে দেখতে চাই দাদাভাই। আমার খুব কষ্ট হচ্ছে দাদাভাই। আমি শুধু জানি সাজিদ চৌধুরী আমার বাবা, আর কাউকে চাই না। কিন্তু তবুও নিজের জন্মদাত্রী আর জন্মদাতাকে এক নজর দেখতে চাই দাদাভাই। আহান আহিয়ার চোখের পানি মুছে বলে, দেখাবো। শান্ত হ আগে। ইয়ানা নিজের চোখের পানি মুছে আহিয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আহিয়া ইয়ানাকে দেখে বলে, তুমি আমাকে বলেছিলে না বৌমনি, আহিয়া জীবনে অনেক কিছুর সম্মুখীন হবে কিন্তু ভেঙ্গে পড়বে না। আজ আমি ভেঙ্গে পড়িনি বৌমনি। আমি আজ জীবনের সবচেয়ে কঠিন সত্যের সম্মুখীন হয়েছি। কিন্তু আমি এই কঠিন সত্যের সাথে হেরে যাইনি। কারণ আমি অগ্নি চৌধুরীর বোন, ভেঙ্গে পড়া আমাকে শোভা পায় না।
আমাকে সত্যের মোকাবেলা করতে হবে। আমি তাই করছি বৌমণি। আহিয়া কথা বলতে গিয়ে হেঁচকি উঠে গিয়েছে। ইয়ানা আহিয়াকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার শক্তিশালী বন, কখনো ভেঙ্গে পড়া যাবে না, যতই সত্যের সম্মুখীন হও না কেন। এইবার লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। আহিয়া কান্না থামছে না তো, কি করব? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, এসে শুয়ে পড় আর নিজের পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকো। দেখবে কোনো কষ্টকর কিছু অনুভব হবে না। ইয়ানা ইশারা দিয়ে দাদুমনি আর আহানকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। ইয়ানার ইশারা পেয়ে তারা আর কিছু না ভেবে রুম ত্যাগ করে। ইয়ানা আহিয়াকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আর এইটা সেটা বলছে। এক সময় আহিয়ার কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারে ঘুমিয়ে পড়েছে। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এই মেয়েটা আজ যেই সত্যের সম্মুখীন হয়েছে তা খুব বেদনাদায়ক। ইয়ানা আহিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে যায়। দেখে আহান ইয়াজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ইয়ানা রুমের সামনে কাজ দেখতে পেয়ে এইগুলাকে এক সাইড করে রাখে। আহান ইয়ানার শব্দ পেয়ে অধৈর্য গলায় বলে, আহিয়া ঘুমিয়েছে, আর কোনো কান্নাকাটি করেনি। ইয়ানা শান্ত হন ঘুমিয়ে পড়েছে। আহান একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আয়াজের পাশে গিয়ে শুয়ে পড়ে। ইয়ানা আহানের দিকে ঝুঁকে বলে, এইভাবে অশান্ত হবেন না প্লিজ, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইয়ানার কথা শুনে আহান ইয়ানার দিকে তাকায়। আহানের চোখ অসম্ভব লাল। ইয়ানা সরে আসতে চাইলে আহান হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এসে ঠোঁট ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে ইয়ানা ভড়কে যায়। তবে কিছু সময়ের ব্যবধানে নিজেকে স্বাভাবিক করে নেয়। আহানের উন্মাদনা আরও বৃদ্ধি পায়। ইয়ানা আহানের উন্মাদনা সহ্য করতে না পারলেও চুপ থাকে। কিছু ভালোবাসার ছোঁয়া না হয় কষ্টকর হোক। ইয়ানা আর আহান হারিয়ে গেল এক অন্য জগতে। ল্যাম্পপোস্টের আলোতে শুধু দুটি অবয়ব দেখা যাচ্ছে। ভালোবাসার মানুষটার ব্যক্তিত্ব যতই ভয়ানক হোক না কেন দিন শেষে সে তার প্রিয় মানুষটির কাছেই ফিরতে হয়। সকালের সোনালি আভার মুখে পড়তেই আজ নিভু নিভু নেত্র মেলে নিজের মাম্মামকে খুঁজতে থাকে। ইয়ানাকে না পেয়ে ঠোঁট ভেঙ্গে কান্না করে উঠে। ছেলের কান্না শুনে ইয়ানা ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে চলে আসে। দেখে ইয়াজ হাত পা ছিটিয়ে কান্না করে যাচ্ছে। ইয়ানা মুচকি হাসি দিয়ে ইয়াজকে আলতো করে কোলে তুলে নেই। মায়ের কাছে যেতেই ইয়ানার শরীরে মুখ ঘেঁষতে থাকে। ইয়ানা ছেলের কাণ্ড দেখে মুচকি হাসি দিয়ে বলে, এখন তো খাওয়াতে পারবো না আব্বু, মাম্মাম মাত্র শাওয়ার নিয়ে এসেছি। এখন তোমার কাঙ্ক্ষিত খাবার দিলে ঠান্ডা লেগে যেতে পারে, আর একটু অপেক্ষা কর। কিন্তু বাচ্চা মানুষ কি আর ভাষা বুঝে। ইয়াজ একাধারে কান্না করতে থাকে। ইয়াজের কান্না শুনে আহান ঘুম থেকে উঠে পড়ে। শাওয়ার নিয়ে মাত্র ওই শুয়েছিল। আহান ইয়াজের কান্না দেখে কপাল কুঁচকে বলে, কান্না করছে কেন এইভাবে? ইয়ানা আপনার ছেলের খিদে পেয়েছে তাই কান্না করছে। আহান তাহলে খাওয়াচ্ছ না কেন? এইভাবে কান্না করাচ্ছ কেন ওকে? ইয়ানা হতাশ হয়ে বলে, আমি মাত্র শাওয়ার নিয়ে এসেছি, খাওয়াব কিভাবে? ঠান্ডা লেগে যেতে পারে। আহান দাঁত কিরমিরিয়ে বলে, তুমি জানতে না ওর এই সময় খিদে পায়, তাহলে শাওয়ার নেওয়ার আগে খাইয়ে গেলে না কেন? ইয়ানা আপনার ছেলে ঘুমে বুঁদ হয়েছিল, জানতাম নাকি এখন ওই উঠে যাবে? আহান আর কিছু না বলে ইয়ানার থেকে ইয়াজকে নিয়ে বেকুনিতে চলে যায়। ছেলেটা এখনও কান্না করছে। আহান এইটা সেটা বলে কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই থামছে না। থামবে কিভাবে? বাচ্চারা কি খিদের জ্বালা সহ্য করতে পারে নাকি? আহানের এইবার প্রচণ্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে ইয়ানাকে দুইটা থাপ্পড় বসাতে। আহান বেলকনি থেকে রুমে গিয়ে ইয়ানার উদ্দেশ্যে বলে, এক্ষুনি ওর কান্না থামাও। শাওয়ার নিয়েছো, সমস্যা নেই, কিছু হবে না। ও কতটুকু আগে খেয়েছিল? ইয়ানা আমতা আমতা করে বলে, হয়ে গেছে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতো। আহান দাঁতে দাঁত চেপে বলে, যেখানে বাচ্চাদের 10 থেকে 20 মিনিট পর পর খাওয়াতে হয় সেখানে 40 মিনিটের বেশি হয়ে গেছে, সেখানে কাঁদবে না তো কি করবে ইডিয়েট? তাড়াতাড়ি ওকে খাওয়াও। ইয়ানা ইয়াজকে কুলে নিয়ে বিসমিল্লাহ বলে বাচ্চার খাবার দিয়ে দেয়। কিন্তু উনি তো কান্নায় উঠেছে, এত সহজে খাবার মুখে তুলবে নাকি? একাধারে কান্না করেই যাচ্ছে, কিছুতেই মুখে তুলছে না। উনি হলেন মাফিয়া ডন অগ্নি চৌধুরীর ছেলে। রাগ না থাকলে কি করে হয়? রাগ আর জেদ না থাকলে তো আভিজাত্য চলে যাবে। ইয়ানা হতাশ হয়ে আহানের উদ্দেশ্যে বলে,
ও তো খাবার মুখেই তুলছে না, খাওয়া কিভাবে? ইয়ানার কথা শুনে আহান ইয়ানার দিকে তাকায়, সে ল্যাপটপে কাজ করছিল। আহান তাকাতেই ইয়ানা ঠোঁট উল্টে বলে, খাচ্ছে না। আহান ল্যাপটপ ভিবানে রেখে ইয়ানা আর ইয়াজের কাছে যায়। এরপর মেঝেতে হাঁটু ভাঁজ করে মুখোমুখি বসে। আহান ইয়াজের গালে চুমু খেয়ে বলে, মাম্মামকে কষ্ট কেন দিচ্ছ তুমি বাবা? কান্না করা ভালো ছেলেদের লক্ষণ না। আহান এইটা সেটা বলে নিজের হাতে ইয়াজের মুখে খাবার দিয়ে দেয়। এক সময় ছেলেটাও ঠান্ডা হয়ে যায়। আহানের হাতের স্পর্শ পেতেই ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়াজকে খেতে দেখে আহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানার দিকে তাকাতে দেখে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ইয়ানার লজ্জার কারণ বুঝতে পেরে আহান মুচকি হাসি দিয়ে বলে, এত লজ্জার কি আছে? 2 বাচ্চার মা হয়েছে, এখন লজ্জা পাওয়াটা শোভা পায় না। ইয়ানা কটমট চোখে আহানের দিকে তাকায়। আহান, তোমার ছেলের কান্না থেমে গেছে বেগম সাহেবা। ধন্যবাদ দেওয়ার বদলে রেগে যাচ্ছ। এখন আমি না থাকলে মা ছেলে দুইজনে মিলে কান্না করতে। ইয়ানা যে যেমন তার ছেলে ঠিক তেমন। এতক্ষণ আমি বলছিলাম কিছু হয়নি, আর যখন বাবা বলেছে অমনি ছেলের কান্না শেষ। বাহহ, এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম। আহান, ইয়ানা তুমি কি একটা জিনিস খেয়াল করেছ? ইয়ানা কি? আহান, তুমি ঠিক আগেকার মায়েদের মতো হয়ে যাচ্ছ। তারা বলতো ঠিক তোমার মতো এই সব বলতো। তুমি যেগুলো সব সময় বলো, এই দিন দেখার জন্ম দিয়েছিলাম, একদম ঠিক বাপের মতো হয়েছে। আরও অনেক কিছু বলো, কিন্তু সেগুলো এখন মনে পড়ছে না। ইয়ানা কপাল কুঁচকে বলে, মজা করছেন? আহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংযত করে বলে, ওহুম, একদম না। আমার বউকে নিয়ে আমি মজা করতেই পারি না। কিন্তু মাঝে মাঝে বউকে বাচ্চা নিয়ে নাস্তানাবুদ হতে দেখে একটু হাসি পায়, এই আর কি। ইয়ানা করে নিন যত খুশি মজা। মা হলে বুঝতেন। আহান, কেন তোমাকে আমি সাহায্য করি না? ইয়ানা, না করছি নাকি? কিন্তু আজ আপনি জিমে গেলেন না যে? আহান, আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই অফিস আর জিম দুইটাই বন্ধ। ইয়ানা, বাড়িতে আপনার আবার কি কাজ? আহান, হুম বলবই, আজ কি ঘুমিয়ে পড়েছে। ইয়ানা, আপনার কি মনে হয় এখন ঘুমাবে? এখন যদি চাঁদে গিয়ে ও ভ্রমণ করিয়ে আনি, জীবনে ও ঘুমাবে না 10টার আগে। আহান মুচকি হাসি দিয়ে বলে, ইয়াজকে দোলনায় শুইয়ে দিয়ে আসো। ইয়ানা কপাল কুঁচকে বলে, কেন? আহান, তোমাকে আসতে বলেছি, আসবে কি না সেটা বলো, এত প্রশ্ন করতে বলেছি? ইয়ানা আহানের মৃদু ধমক খেয়ে চুপসে যায়। এখন ভালো, এখন আবার রেগে বম হয়ে যায়। গিরগিটিও এত তাড়াতাড়ি রং পাল্টায় না অগ্নি চৌধুরী যেভাবে নিজের রং পাল্টায়। একজন ব্যক্তি এত রূপ নিয়ে চলে কিভাবে? আমি হলে তো কবেই ক্লান্ত হয়ে চাঁদের দেশে চলে যাইতাম। ওনার কি একটু ক্লান্ত অনুভব হয় না? ইয়ানা এইসব ভেবে আহানের কাছে আসে। এরপর একদম আহানের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আহান কারভার থেকে একটা ব্যাগ বের করে। ইয়ানা শুধু আহানের কাণ্ড দেখছে। আহান ইয়ানাকে ঠিক আয়নার সামনে দাঁড়ায়। এরপর ইয়ানার সামনে একটা পাকিস্তানি ড্রেস বের করে শরীরের উপর রেখে। আহান মুচকি হাসি দিয়ে বলে, পছন্দ হয়েছে? ইয়ানা, খুব। আহান ইয়ানার পিছন দিকে মাথায় চুমু খেয়ে বলে, তাহলে পরে আসো। ইয়ানা, ওকে। ইয়ানা ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়ে। আহান হাতের ঘড়ি লাগিয়েই আজকে দোলনা থেকে তুলে নিজের কোলের উপর বসায়। কারভাট থেকে ছোট ছোট দুইটা কাপড় বের করে ইয়াজকে বিছানার উপর শুইয়ে দেয়। ইয়াজ আহানকে দেখে হাত পা ছুড়াছুড়ি করার চেষ্টা চালাচ্ছে। হয়তো কিছু একটা বলছে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আহান ইয়াজের ভাবভঙ্গি দেখে বলে, কাপড় কেন পরাচ্ছি তাই তো। আজ তোমাকে আর তোমার মাম্মামকে নিয়ে বাবা লং ড্রাইভে যাব। ইয়ানা ট্রায়াল রুম থেকে বের হয়ে দেখে আহান ইয়াজকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছে। ইয়ানা, সে কি, ওর ড্রেস চেঞ্জ করছেন কেন? আমি রাতে ঘুমানোর আগে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়েছিলাম। আহান, তুমি চেঞ্জ করে নিয়েছো? ইয়ানা, হুম। দেখে বলুন কেমন লাগছে। আহান ইয়াজের দিকে তাকিয়ে বলে, হুম, সুন্দর। ইয়ানা, আপনি তো তাকাননি, তাহলে বুঝলেন কিভাবে? আহান, এমনি। আহানের এড়িয়ে চলাটা ইয়ানার মোটেও পছন্দ হয়নি। ইয়ানা কিছু একটা ভেবে মন খারাপ করে ফেলে। কান্নাও আসছে প্রচুর। ইয়ানা, বেবি হওয়ার কারণে আমি কি বেশি মোটা হয়ে গিয়েছে আহান? আমাকে কি আর আগের মতো সুন্দর লাগে না? না হলে তাকাচ্ছেন না কেন আমার দিকে?
ইয়ানার কান্না মিশ্রিত কথা শুনে আহান অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। ইয়ানার কাছে গিয়ে গালে হাত দিয়ে বলে, হেই পাগলি, কান্না করছো কেন? আপনাকে দেখে তো এমনিতে আমি ঠিক থাকতে পারি না। এখন যদি আপনার এই ধ্বংসকারী রূপ দেখি আমি অগ্নি চৌধুরী কন্ট্রোললেস হয়ে যাব, যেটা এই মুহূর্তে চাচ্ছি না। আজ আমার দুই প্রাণ ভোমরাকে নিয়ে লং ড্রাইভে যাব। আহানের কথা শুনে ইয়ানা অবাক হয়ে বলে, সত্যি? আহান হুম, তবে এত অবাক হওয়ার কি আছে? ইয়ানা কখনো নিয়ে যাননি তাই। ইয়ানার কথা শুনে আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, এত অভিযোগ আমার প্রতি তোমার? আর কি কি অভিযোগ আছে শুনি। ইয়ানা, এই নানা, আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। শুধু কালো দুনিয়া থেকে সরে আসলেই হবে। আহান, তাই কোনো অভিযোগ নেই। কালো দুনিয়া থেকে যদি সরে না আসি তাহলে? ইয়ানা, তাহলে আর কি হবে? আমার নিয়তি ভেবে মেনে নিব। মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা করব তাকে যাতে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। তাকে যে আমি খুব ভালোবাসি, ছেড়ে তো আর চলে যেতে পারবো না। আহান, এত ভালোবাসো আমায়? মরতে রাজি আছে এমন মানুষ পাওয়া যায়, কিন্তু সকল হিংস্রতা বা তার সমস্ত কিছু ধৈর্য ধরে সহ্য করবে এমন মানুষ পাওয়া খুব কঠিন। আহানের কথা শুনে ইয়ানা আর কিছু বলে না। আহান ইয়াজকে কোলে তুলে নেয়। ইয়াজের পুরো শরীরে ভালোভাবে কোমল ছোট কমফোর্ট জড়িয়ে নেয়। আহানের পিছন পিছন ইয়ানাও যায়। গাড়ির কাছেই আসতেই ইয়ানা বলে, বাবুর ডায়াপার টানেনি, আপনি ওকে একটু ধরুন, নিয়ে আসছি। আহান, না থাক, তোমার কষ্ট করে আর উপরে যেতে হবে না। আমি নিয়ে আসছি, তবে গাড়ির কাছ থেকে যাতে কোথাও না যেতে দেখি। ইয়ানা, হুম। আহান ইয়ানা আর ইয়াজকে রেখে উপরে চলে যায়। ইয়ানা গাড়ির আশেপাশে ঘুরছিল, এমন সময় কেউ গাড়ির ডিকি থেকে কালো আবৃত হওয়া এক মানব বেরিয়ে আসে। ইয়ানা চিৎকার করতে যাবে তার আগেই ওর মুখে চেপে ধরে। কিছু মুহূর্তের ব্যবধানে ইয়ানা অজ্ঞান হারিয়ে লোকটির কোলে ঢলে পড়ে। অজ্ঞান হারানোর আগে শুধু একটা কথা ওই মনে মনে উচ্চারণ করছিল, আহান, আপনি কোথায়? আমাদের সন্তানকে বাঁচান। কিছুক্ষণ পর আহান নিচে নেমে এসে ইয়ানাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে আসে। কোথায় গেল এই মেয়ে? গাড়ির আশেপাশে দেখতে না পেয়ে আহানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠে। বারবার বারণ করার পর ও কোথায় গিয়েছে? আহান ইয়ানার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু ইয়ানার কোনো সাড়া শব্দ নেই। অজানা ভয় মাথায় চেপে বসে তাড়াতাড়ি করে বারান্দার ফুটেজ দেখতে থাকে। কিন্তু ফুটেজ শুধু ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আহান বাড়ির আশেপাশের সমস্ত বডিগার্ডকে একসাথে করে। আহানের চোখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। হাতের রগগুলো ভেসে উঠেছে। প্রত্যেকটা গার্ড মাথা নিচু করে রেখেছে। আহান হুঙ্কার দিয়ে বলে, এই কিছু সময়ের ব্যবধানে তোমরা কাউকে বের হয়ে যেতে দেখেছ? গার্ড জজি স্যার, একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ বের হয়ে গিয়েছে। আহান গার্ডটার দিকে তাকিয়ে বলে, তাদের পরিবেশ কেমন ছিল? একজন গার্ড ভিক্ষুক ছিল স্যার, তবে ওদের কাছে একটা বড় বক্স ছিল। জিজ্ঞাসা করাতে বলেছে চৌধুরী বাড়ির পুরাতন কাপড়চোপড় আর মেয়েলি জিনিসপত্র আছে। মেয়েলি জিনিস বলাতে চক্ষু লজ্জায় আর চেক করিনি। তাদের অবস্থা খুব দরিদ্র ছিল, তাই বেশি জিজ্ঞাসাবাদ করিনি। আহান গার্ডের গলায় ছুরি ধরে হুঙ্কার দিয়ে বলে, চেক করিসনি কেন বাস্টার্ড? ওইখানে অগ্নি চৌধুরীর প্রাণ ভোমরা ছিল। আহান কাউকে কিছু না করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। আহানের যাওয়া দেখে সমস্ত গার্ড ও গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। বারবার ইয়াজের নিষ্পাপ মুখখানা ভেসে উঠছে। ইয়ানার মিষ্টি মুখটা বারবার ভেসে উঠছে। আহানের মনে হচ্ছে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এইটা কাদের কাজ আহান খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এইটা তাদের অনেক দিনের চক্রান্ত করা প্ল্যান। না হলে কিছু সময়ের ভিতরে এত বড় কাজ কিছুতেই করতে পারত না। ক্যামেরাও নষ্ট করে দিয়েছে। আহানের চিন্তা চেতনার মধ্যে এক রহস্যময় হাসি ফুটে উঠে। বিড়বিড় করে বলে, তোমরা অগ্নি চৌধুরীর সাথে লাগতে এসেছো, কিন্তু তার সম্পর্কে তোমাদের ধারণাও নেই। তোরা চলিস ঢালে ঢালে আর আমি চলি পাতায় পাতায়। অগ্নি চৌধুরী সব জায়গায় একটা হলেও সূত্র রেখে দিয়ে যায়। আর মাত্র কিছু সময়ের ব্যবধানে তোদের কাছে পৌঁছাচ্ছি। আহান গাড়িতে রাখা ল্যাপটপটাকে এক হাতে বন্ধ করে কিছু একটা মেসেজ করে ফুল স্পিডে গাড়ি ছেড়ে দেয়। মুখের উপর পানি পড়তে ইয়ানা ধরফরিয়ে উঠে।
চোখ কিছুতেই খুলতে পারছে না, মাথাটা ভীষণ ধরে আছে। তবুও অনেক কষ্টে চোখ খুলে নিজের অবস্থান পরখ করতেই আঁতকে উঠে। ইয়ানাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ইয়ানা চারদিকে চোখ বুলিয়ে দেখে সাহিল ইয়াজকে কোলে নিয়ে রেখেছে। পাশেই দাঁড়িয়ে আছে এক অর্ধবয়স্ক পুরুষ ও মহিলা। কিন্তু মুখে আর শরীরে আভিজাত্যের ছোঁয়া রয়েছে। ইয়ানা, সাহিল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর আমার ছেলে তোমাদের কাছে কেন? সাহিল বিকৃত হাসি দিয়ে বলে, তোমাকে সোহাগ করার জন্য নিয়ে আসা হয়েছে। অগ্নি চৌধুরী তার বউকে নিয়ে খুব পসেসিভ, তাই না? কিন্তু আজ তার বউকে 10 জনের হাতে ছেড়ে দিব। কিন্তু আমি যাব না, কারণ আমি কারোর ছুঁয়ে দেওয়া জিনিস ধরি না। তোমাকে আনতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে জানো? তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, একদম অগ্নি চৌধুরীর মতো। কিন্তু এইটা ওর জীবনের সবচেয়ে বড় সমস্যা। লোকটি যা খুশি কর। আমরা শুধু চাই অগ্নি চৌধুরীর বিনাশ। ইয়ানা ভয় আঁতকে উঠে। এরপর মাথা নাড়িয়ে বলে, না, তোমরা এমন করতে পারো না। আমার সাথে এমন করে তোমাদের কি লাভ? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ, ও কান্না করছে। সাহিল হাসি দিয়ে বলে, একদম অগ্নি চৌধুরীর মতো বাজপাখির ন্যায় গলা। ইচ্ছে তো করছে তোমার ছেলের গলায় সীসা ঢুকিয়ে দেয়। সাহিলের কথা শুনে ইয়ানা চিৎকার দিয়ে বলে, না, প্লিজ এমন কথা বলো না। ইয়ানার চিৎকার শুনে অর্ধবয়স্ক লোকটি হাসি দিয়ে বলে, সীসা তো এখন ঢুকাব না। আগে তিলে তিলে মারব, যেভাবে আমার ছেলে রায়হানকে মেরেছে, এরপর জবান নিব। তখন অগ্নি চৌধুরী বুঝবে ছেলেকে হারিয়ে ফেলার বেদনা। রায়হানের নাম শুনে ইয়ানা চমকে উঠে, এরপর কাপা কাপা কণ্ঠে বলে, আপনি রায়হানের বাবা মানে রানবীর শেখ? আহানের কাকা কাকিয়া আর মায়ের খুনি, তাই তো? আর আপনার পাশের মহিলাটা লিনিয়া শেখ মানে আহানের খালা। ইয়ানার কথা শেষ হতেই রানবীন উচ্চস্বরে হেসে উঠে। রানবীরের এমন হাসি দেখে ইয়ানার গা গুলিয়ে আসছে। রানবীর, এই তো মামুনি, বুঝতে পেরেছ? অগ্নি চৌধুরী তাহলে ভালো বউ পেয়েছে, যেমন রূপতী তেমন বুদ্ধিমতীও। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ কেঁদে কেঁদে বুক ভাসাতো। অগ্নি চৌধুরীর মতো ওই স্ট্রং তুমি। তবে আমিও দেখি তোমার ওই স্ট্রংনেস কতক্ষণ থাকে। যখন ছেলের উপর কিছু পড়বে তখন মাতৃত্বের আর্তনাদ এমনি জেগে উঠেবে। আর তর আর্তনাদে আমরা উল্লাস করব। রানবীরের কথা শুনে ইয়ানা চোখে পানি ছেড়ে দেয়। ইয়ানা, প্লিজ এত বড় অনৈতিকতা করো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও। ওর তো 3 মাসও হয়নি এই পর্যন্ত। একদম নিষ্পাক পবিত্র ফুল। ও তোমাদের কি করেছে? যত মারার ইচ্ছে আমাকে মারো, তবুও আমার সন্তানকে কিছু করো না। সাহিল, এই বাচ্চার কোনো দোষ নেই, কিন্তু ওর সবচেয়ে বড় দোষ হলো ও অগ্নি চৌধুরীর ছেলে, ওর অস্তিত্ব। শুনেছি ওর বাচ্চা নাকি ওর প্রাণ ভোমরা। তাহলে এখন যদি একে কিছু করি, অগ্নি চৌধুরী কষ্টে মরে যাবে। আর তার কষ্টে শান্তি পাবো আমরা। এই বলে সাহিল ইয়াজকে উল্টো করে নেয়। ইয়াজকে উল্টো করার সাথে সাথে ইয়াজ চিৎকার শুরু করে। ইয়াজের চিৎকার শুনে ইয়ানা কান্না করতে করতে বলে, আমার বাচ্চাকে ছেড়ে দে সাহিল মির্জা। তোদের বর্বরতায় আল্লাহর গজব পড়বে তোদের উপর। ওর হাত পা এখনো পরিপক্ত হয়নি, ও কষ্ট পাচ্ছে। অগ্নি চৌধুরী জানতে পারলে ছাড়বে না তোদের। তিলে তিলে মারবে তোদের নরপশুর দল। ইয়ানার কথা শুনে রানবীর আর সাহিল উচ্চস্বরে হাসা শুরু করে। আর এইদিকে ইয়াজ গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। ইয়াজের চিৎকার ইয়ানার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইয়ানা চিৎকার করে বলে, কোথায় আপনি আহান? আপনার সন্তানের খুব প্রয়োজন আপনাকে। ওর বাবাকে ডাকছে আহান। আপনি তো বলেছিলেন আমাদের উপর এক টুকরো আঁচও আসতে গেলে আপনার সম্মুখীন হতে হবে। কিন্তু আজ আপনি কোথায়, খুব প্রয়োজন। আপনার অনুভবের শেহজাদি আপনাকে ডাকছে আহান। আমাদের আর্তনাদ কি আপনার হৃদয়ে কম্পিত ঝড় তৈরি করছে না? সাহিল, ডাক বেশি করে ডাক, বাপ ছেলেকে একসাথে শেষ করব। তাদের বিকৃত হাসি ইয়ানাকে আরও পাগল করে দিচ্ছে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে, আমার যা হোক, কিন্তু আমার সন্তানের যাতে কিছু না হয়। ইয়ানা লিনিয়ার দিকে তাকিয়ে অশ্রুভরা নয়নে তাকায়। কিন্তু তাকাতেই অবাক হয়, তার চোখেও পানি ভরপুর। কিন্তু উনি কান্না করছে কেন? ওনার তো খুশি হওয়ার কথা। ইয়ানা, আপনিও তো একজন মা আন্টি। সন্তান হারানোর বেদনা আপনিও বুঝেন। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। কথা দিচ্ছি, আমি এই ঢাকা শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আর আমার সন্তান অগ্নি চৌধুরীর আশেপাশেও আসব না। আমার সন্তানের প্রাণ ভিক্ষা দিন।
লিনিয়া ইয়ানার কাছে আসতে যাবে তখন রণবীর হাত ধরে বলে, বেশি বাড়াবাড়ি মায়া দেখালে এখানেই পুঁতে দিব। তাদের আনতে সাহায্য করেছিস দেখে এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছিস। রণবীরের কথা শুনে ইয়ানা অবাক হয়। নিজের ভালোবাসার জন্য কত কিছু করলো আর সেই লোক আজ এইভাবে কথা বলছে। ইয়ানা লিনিয়ার দিকে তাকাতেই লিনিয়া ইশারা দিয়ে ক্ষমা চেয়ে নিজের দুই চোখের পানি ছেড়ে দেয়। ইয়ানার ভাবনার মাঝে সাহিলের এক ভয়ঙ্কর কথা ইয়ানার কানে এসে ধাক্কা খায়। সাহিলা ওকে এইভাবে উল্টিয়ে রেখে মজা নেই। এক কাজ করি, একটু কেচ কেচ খেলা যাক। ইয়ানা চিৎকার দিয়ে বলে, ও ছোট দুধের বাচ্চা, শরীরে ব্যথা পাবে, হাড় ভেঙে যেতে পারে। কে শুনে কার কথা? সাহিল ইয়াজকে ছুঁড়ে মারে রণবীরের উদ্দেশ্যে। ইয়ানা এক গগন বিধায়ী চিৎকার দিয়ে বলে, ইয়াজ। ইয়ানার চিৎকার দেওয়ার সাথে সাথে এক বিকট শব্দ এসে কানে বাড়ি খায়। ইয়ানা শব্দ শুনে কলিজা কেঁপে উঠে। মনে হচ্ছে কেউ ওর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ওর ইয়াজের কিছু হয়নি তো? হৃদয়টা হাহাকার করে উঠে। মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে কিন্তু নিঃশ্বাস প্রবাহমান। ইয়ানা সাহস করে একবার তাদের দিকে তাকায়, দেখে ইউভি সাহিলের মুখ চেপে ধরে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আর সাহিল গুলি খেয়ে ছটফট করছে। অন্যদিকে তাকাতেই দেখতে পায় আহানের কোলে ইয়াজ। আহান ইয়াজের মুখে অজস্র চুমু দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। ইয়ানার প্রাণ ফিরে এসেছে সবাইকে দেখে। কিন্তু তারা এখানে আসলো কিভাবে? তারা কিভাবে জানলো আমি এখানে আছি? রণবীর, সাহিল তারা হয়তো কখনো কল্পনাও করেনি আহান এখানে চলে আসবে। আহানকে দেখে তাদের ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। জানালা দিয়ে উকি দিতেই দেখতে পায় তাদের সব গার্ড রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। কিন্তু তাদেরকে কখন মারল শব্দ শুনতে পাইনি কেন? রায়ান রণবীরকে একাধারে মারতে থাকে। আহান তাড়াতাড়ি করে ইয়ানার কাছে যায়। কিন্তু ইয়ানা একদম শান্ত। আহান ইয়ানাকে বুকের সাথে জড়িয়ে বলে, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? ইয়ানা কিছু না বলে ইয়াজকে কোলে নিয়ে বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। সারা মুখে অজস্র চুমু দিতে থাকে। এই ছোট প্রাণটার কিছু হলে ইয়ানা হয়তো নিজেকে শেষ করে দিত। ইয়ানার কান্না দেখে আহান বলে, কিছু হয়নি। আল্লাহ সাথে ছিল তাই সময় মতো পৌঁছাতে পেরেছি। এরপর রায়ানকে ডাক দিয়ে বলে, রায়ান ইয়ানাকে নিয়ে বাড়িতে যা, ওদেরকে আমি আর ইউভি দেখছি। রায়ান সামলাতে পারবি তো? আহান, এদের মতো এমন হাজারটা চিনেপুটিকে আমি একা হাতে সামলেছি। রায়ান আর কিছু বলে না, আহানের কথা অনুযায়ী ইয়ানাকে নিয়ে বের হয়ে যায়। ইয়ানা চলে যাওয়ার পরে আহান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হিংস্র হায়নার ন্যায় তাকায়। এতক্ষণে ইউভি তাদের মারতে মারতে আধমরা করে দিয়েছে। আর লিনিয়াকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আহান একটা চেয়ারে বসে তাদের দিকে তাকায়। চোখ থেকে মনে হচ্ছে আগুনের শিখা বের হচ্ছে। চোখ বন্ধ করলেই মনে হয় রক্ত গড়িয়ে পড়বে। আহান সাহিল আর রণবীরের চুলের মুঠিতে ধরে গর্জন করে বলে, কি বলছিলি তোরা? আমার সন্তানকে মেরে আমাকে তিলে তিলে শেষ করবি? আরে পাগলের দল, আমার সাথে লাগতে গেলে আমার সম্পর্কে তো পুরোপুরি জেনে আসবি। না জেনেই আগুন নিয়ে খেলতে চলে এসেছিস। কিন্তু তোরা জ্বলবি, এমন জ্বলা জ্বলবি যে নিজের চেহারা দেখলে ও রুহু কেঁপে উঠবে। সাহিল, তুই কিভাবে জেনেছিস আমরা এখানে আছি? এইটা তো জানার কথা না। আর এত কম সময়ে কিভাবে এত গার্ডদের শেষ করলি? তাদের একটা চিৎকারও শুনতে পেলাম না। আহান রহস্যময় হাসি দিয়ে বলে, কি বোকা তুই সাহিল! আমি আমার বউকে নিয়ে বাহিরে বের হচ্ছি কোনো নিরাপত্তা ছাড়াই। যখন জানি আমার পিছনে তোদের মতো কুত্তা আছে। আমার বউ আর বাচ্চা যেখানে যাক না কেন সবসময় অগ্নি চৌধুরীর দৃষ্টির ভিতরে সীমাবদ্ধ থাকে। আমার বউয়ের শরীরের স্পর্শ করিস কোন সাহসে? হাউ ডিয়ার ইউ টাচ মাই ওয়াইফ? তর খেলায় একটা ভুল করেছিস, কোনো নেটওয়ার্কের বাহিরে না গিয়ে। নেটওয়ার্কের ভিতরে ছিলি তাই খুব সহজে খুঁজে নিয়েছি। ছোট একটা আংটি ওর হাতে সব সময় থাকে যেটার মধ্যে ক্যামেরা ফিট করা। একটু তো খেয়াল করবি নাকি? না পেরেছিস বিয়ে করে আমাকে ধ্বংস করতে, আর না পেরেছিস এখন আমার ছেলের শরীরে একটা আঁচড় দিতে। হেরে গেছিস তুই সাহিল, মুখ থুবড়ে পড়েছিস আমার পায়ের সামনে। সাহিল, কিন্তু গার্ড গুলা কোনো শব্দ ছাড়াই কিভাবে মরেছে? আহান বাঁকা হাসি দিয়ে বলে, আমি কিছু করিনি, তোদের গার্ডদের ড্রিনক্সে বিষ ছিল যার কার্যকারিতা ছিল 20 মিনিটের ভিতরে তাদের মৃত্যু। সাহিল, বিষ কিভাবে মিশিয়েছিস তুই?
আহান আমি নয়, অন্যজন মিশিয়েছে। সাহিল ককায়। আহান তর আদরের আন্টি। এরপর আহান লিনিয়ার দিকে তাকিয়ে বলে, কি মিসেস লিনিয়া, বলবো তাদের। আপনি আমাকে অনেক উপকার করেছেন, ফলে আপনার মৃত্যুর কষ্টটা কম হবে। লিনিয়া মেকি হাসি দিয়ে বলে, জীবনে যত পাপ করেছি তার জন্য আমার মৃত্যুও কম হবে। আমি এমন শাস্তি চাই যেখানে আমার বোনের আত্মা শান্তি পাবে। এই লোকটার কথায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এই লোক কখনো আমাকে ভালোবাসেনি। তার টার্গেট ছিল চৌধুরী বাড়ির সম্পত্তি। আমাকে আমার বোনের চেহারা বানিয়ে দিয়েছে। আমাকে অন্ধের দিকে পা বাড়াতে সাহায্য করেছে এই লোক। যখন আমাকে দেশের বাহিরে নিয়ে যায় তখন ও সম্পত্তির লোভ ছিল, কিন্তু যখন দেখেছে সব হাতের বাহিরে চলে গেছে তখন এই লোকের আসল চেহারা বের হতে থাকে। আমাকে একটা দাসী বানিয়ে রেখেছে। পর নারী নিয়ে তামাশা করেছে আমার সামনে দিনের পর দিন। আমার ছেলেটাকে ভুল পথে পা বাড়াতে সাহায্য করেছে। কিন্তু ওর মরে যাওয়াতে কষ্ট হয়েছে, তবুও শান্তি পেয়েছি, পাপের জীবন থেকে মুক্তি পেয়েছে। আমিও বাঁচতে চাই না, নরক যন্ত্রণা দিয়ে মরতে চাই। কিন্তু আমার একটাই কথা, এই নরখাদককে ছাড়িস না আহান। ও সমাজের একটি বিষ যেটা আমি পান করেছিলাম। ও আর অবিষ ছড়ানোর আগে ওকে শেষ করে দে বাবা। লিনিয়ার কথা শেষ করার আগেই রানবীর চেঁচিয়ে বলে উঠে, কু বাচ্চা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস? তোকে আগেই মেরে ফেলা উচিত ছিল, এত দিন বাঁচিয়ে রাখা উচিত হয়নি। সম্পত্তি তো আর এমনিও পাইনি। আহান রানবীরের গলায় ছুরি দিয়ে হালকা কেটে বলে, জবান ছিঁড়ে ফেলবো তর। রানবীর গলা থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। আহান রহস্যময় হাসি দিয়ে সাহিলের দিকে ঘাড় কাত করে তাকায়, এরপর একটা ধারালো ছুরি নিয়ে সামনে গিয়ে বসে। কোন হাত দিয়ে যেন আমার ছেলেকে কষ্ট দিয়েছিস? নিশ্চয় দুই হাত দিয়ে ধরেছিলি, তাই না? তাহলে তো দুই হাত কেটে ফেলা উচিত। আহানের কথা শুনে সাহিল আঁতকে ওঠে। কিন্তু আহানের মুখে লেগে আছে পৈশাচিক হাসি। ইউভি আহান ওদেরকে আইনের হাতে ছেড়ে দেয়, ফাঁসি দিয়ে দিবে। তুই আর এই স্পে পা বাড়াস না। আহান দাঁতে দাঁত চেপে বলে, ওরা আমার মা আর কাকা কাকিয়ার খুনি, ওদেরকে ছেড়ে দেওয়া মানে জীবনের সবচেয়ে বড় ভুল করা। ওদেরকে আমি নরকময় যন্ত্রণা দিব। ইউভি চুপ হয়ে যায়। সে জানে এখন হাজার কিছু বলেও আটকাতে পারবে না। আহান সাহিলের মুখে একটা কাপড় বেঁধে দেয় যাতে চিৎকার করতে না পারে। এরপর একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলে, এই হাত দিয়ে কষ্ট দিয়েছিস, তাই না? এরপর কেউ কিছু বুঝার আগেই এক এক করে হাতের সবগুলো আঙ্গুলের উপর কুপাতে থাকে, যেন মনে হচ্ছে কাঁচা মরিচ কাটা হচ্ছে। সাহিল বাধা থাকার কারণে চিৎকারও করতে পারছে না। এরপর সেই কাটা জায়গায় কিছুক্ষণ চেয়ে আরিফের উদ্দেশ্যে বলে, আরিফ, আমার গাড়ির মধ্যে দেখ গুঁড়া মরিচ আছে, নিয়ে আয়। আরিফ আহানের কথা মতো গুঁড়ো মরিচ নিয়ে আসে। আহান সেই গুঁড়ো মরিচ হাতে নিয়ে সাহিলের কাটা হাতের উপর দিয়ে দেয়। সাহিল গলা কাটার মুরগির মতো ছটফট করতে থাকে। আহান এইটুকুতেই দমে যায়নি, বাম হাতে এক কূপ দিয়ে দেহ থেকে হাত আলাদা করে নেয়। আহান, এই হাতের পেশি থেকে শক্তি এসেছে, তাই না? আমি তর হাত ওই আর অক্ষত রাখব না। এই বলে ডান হাতকেও আলাদা করে দেয়। সাহিলে অজ্ঞান হারিয়ে ফেলে। আহান কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়, যেটা তাদের গুপ্ত রুমেই ছিল। নিজের উপর ফুটিন্ত গরম পানি পড়তেই ছটফট করতে থাকে। আহানের মারার স্টাইল দেখে সবাই আতঙ্কে নিজের মুখ ঢেকে ফেলে হাত দিয়ে। আহান চেঁচিয়ে বলে, তর এই চোখ জোড়া দিয়ে আমার বউয়ের উপর নজর দিয়েছিলি, তাই না? এরপর চোখের ভিতর চাপাতি ঢুকিয়ে দুই চোখ উগড়ে ফেলে। রক্তে দিয়ে পুরো শরীর গোসল করার মতো হয়ে গিয়েছে। আহান চোখ দুইটাকে হাতের মাঝে নিয়ে বলে, এই চোখ দুইটা দিয়ে আমার বউয়ের দিকে তাকিয়েছিলি, তাই না? কিন্তু দেখ, এখন এই চোখ দুইটা তর সাথে নেই। রানবীর নিজের চোখ খুলে সাহিলের এই অবস্থা দেখে ভয় আঁতকে উঠে। ওকে তো এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যুর সাথে দেখা করাবে, এইটা বুঝতে পেরেছে। কিন্তু যে করেই হোক পালাতে হবে। নিজের জীবন বাঁচিয়ে কোনো রকম পালাতে পারলেই হবে। সবাই তো নিজের চোখ বন্ধ করে রেখেছে এই সুযোগ। রানবীর ধীরে ধীরে নিজের হাতের বাঁধন খুলে হাতে একটা ছুরি নেয়। এরপর পালাতে যাবে এমনি লিনিয়ে চিৎকার দিয়ে উঠে, আহান, শয়তানটা পালিয়ে যাচ্ছে, ওকে ধর। লিনিয়ার চিৎকার শুনে আহান বাঁকা হাসি দিয়ে বলে, ও যখন নিজের বাঁধন খুলেছে তখন ওই আমি বুঝতে পেরেছি।
কোথাও যেতে পারবে না। ইউভি, ধর ওকে। ইউভি রানবীরের কাছে যেতেই রানবীর লিনিয়ার গলায় ছুরি ধরে বলে, এক পা বাড়ালে আমি ওকে শেষ করে দিব। আহান, শেষ কর ওকে, তো আমি এমনিতেও শেষ করব। নিজের মায়ের প্রতিচ্ছবি দেখে ভাবিস না গলে যাব। রানবীর, আমি সত্যি সত্যি মেরে দেব। আহান, দেখি ছুরি চালা। আহানের এমন খাপছাড়া কথা রানবীরকে পাগল করে দিচ্ছ। কথায় আছে না, শয়তান যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন পাগল হয়ে যায়। রানবীরেরও ঠিক সেই অবস্থা হয়েছে। রানবীরের ভাবনার মাঝে আকস্মিক এক ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায়। লিনিয়া রানবীরের হাতের ছুরি নিয়ে নিজের গলায় সজোরে বসিয়ে দেয়। সাথে সাথে ইউভি রানবীরকে ধরে ফেলে। আহান সাহিলকে রেখে বসা থেকে উঠে লিনিয়ার কাছে যায়। কেন জানি কষ্ট হচ্ছে। কেন মায়ের প্রতিচ্ছবি বলে। আহান নিজেকে নিজে কেন মেরেছেন মিসেস লিনিয়া? লিনিয়া মুচকি হাসি দিয়ে বলে, নিজের পাপের সমাপ্তি ঘটাতে। তুই খুব সুন্দর হয়েছিস, একদম তর মায়ের মতো। তর ছেলেটাও খুব মিষ্টি হয়েছে। আদর করতে চেয়েছিলাম একটু, কিন্তু ওরা আমার কাছে দেয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিস আহান। পরপারে না হয় আমি আমার বোনটার কাছে ক্ষমা চেয়ে নিব। ধীরে ধীরে লিনিয়া ঢলে পড়ে মৃত্যুর দরজায়। আহান হালকা গালে টাচ করে দেখে লিনিয়ার শোষ বন্ধ। আহান, মরে গেছো। ইউভি, কিন্তু তর চোখে পানি কেন? আহান, মায়ের কথা মনে পড়ছে। ইউভি নিজের কুকর্ম নিয়ে আফসোস করে গেছে। কিন্তু সমাপ্তি মৃত্যু দিয়ে ওই হলো। আহান লিনিয়ার থেকে উঠে গিয়ে রানবীরের দিকে তাকায়। এরপর বলে, সাহিলের চোখ উগড়েছি আমি, তর কলিজা ছিঁড়ে দেখব রানবীর শেখ। আহান হুঙ্কার দিয়ে বলে, আরিফ, বটি আর চাপাতি দে। আহানের কথা অনুযায়ী আরিফ সব কিছু এনে রাখে। আহান হাতে প্রথমে একটা ছুরি নেয়, এরপর ছুরি দিয়ে রানবীরের হাত দুইটা আলাদা করে যাতে ছটফট করতে না পারে। রানবীর চিৎকার করতে পারছে না, ওর মুখে পট্টি বেঁধে রাখা। শুধু পশুদের মতো ছটফট করছে। আহান একটা রহস্যময় হাসি দিয়ে এর বুক বরাবর ছুরি বসিয়ে দেয়, এরপর ভিতর থেকে বুক ছিঁড়ে কলিজা টেনে বের করে। কিন্তু তার আগেই রানবীর নিঃশ্বাস ত্যাগ করে। আহান রানবীরের কলিজাটা নিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, এতদিন শুধু বলেছিলাম কলিজা ছিঁড়ব, আজ সত্যি ওই তর কলিজা দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এত ছোট কলিজা নিয়ে তুই আমার সাথে লাগতে এসেছিস ছেহহ। তর এই কলিজা আমি আমার টর্চার সেলের কুকুরদের খাওয়া। কেউ না দেখা সত্ত্বেও সামনে এমন একটা ঘটনা ঘটলে একটু হলে ও দেখতে হয়। ইউভি আর আরিফ এত বিভৎসর মৃত্যু দেখে এক একজনের গা গুলিয়ে এসেছে। আহানের পুরো শরীর তাদের রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। আহান এদেরকে টর্চার সেলে নিয়ে সালফিউরিক অ্যাসিডে ঢেলে দে, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। আর রানবীরের কলিজাকে কুকুরকে খাওয়াবি, আর সেই দৃশ্য ভিডিও করে আমাকে দিবি। আরিফ, ও ওকে ভাই। ইউভিতর পুরো শরীর রক্তে লাল হয়ে গিয়েছে, শহরের ভিতর দিয়ে যাবি কিভাবে? আহান, তরা থাক, আমি চেঞ্জ করে আসছি। এরপর এক গার্ডকে গাড়ির দিকে ইশারা করে। আহানের ইশারা পেয়ে গার্ড গাড়ি থেকে আহানের জন্য শার্ট আর প্যান্ট নিয়ে আসে। আহান ইউভির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে কাপড়ের দিকে ইশারা করে। ইউভি, হুম, আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিস। আহান কিছু সময়ের ব্যবধানে ওয়াশরুম খুঁজে পায়। এরপর দ্রুত শাওয়ার নিয়ে কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসে। এতক্ষণে সমস্ত লাশ সরিয়ে পুরো রুম পরিষ্কার করে দেয়, যেন এখানে কিছুই হয়নি। এই পরিত্যক্ত বাড়ির এই রুমটা জানে কতটা নরকময় মৃত্যু হয়েছে এখানে। আহান আর ইউভি চৌধুরী ভিলায় ফিরে আসে। কিন্তু এসেই হতভাগ ইয়ানার হাতে কাপড়ের ব্যাগ আর কোলেই আজ দাদুমনি লাঠিতে ভর দিয়ে ইয়ানে বলছে, চলে যাস না, আমার দাদুভাই এতটাও খারাপ না। ও ছেড়ে দিবে সব কিছু। আর আহিয়া কান্না করছে। দরজার সামনে আহনকে দেখে ইয়ানা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কিন্তু তারপর ও সাহস সঞ্চয় করে পাশ কাটিয়ে চলে যেতে নিবে, এমন সময় আহান হাত ধরে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? ইয়ানার কাটকাট উত্তর, আপনার এই অন্ধকার রাজত্বকে বিদায় জানিয়ে একটু আলোর সন্ধানে যাচ্ছি। আহান রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এরপর ও নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, যেখানেই যাও আমার ছেলেকে নিয়ে যাচ্ছ কেন? ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় পাপ, আপনার অস্তিত্ব থেকে ওর জন্ম হয়েছে। আর আজ সেকার নেই, আমার ছেলেটা মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। জানি না আপনার অস্তিত্ব হয়ে বাঁচার কারণে আর কতবার মৃত্যু তাকে আলিঙ্গন করবে।
কিন্তু আমি তো ওকে জন্ম দিয়েছে, সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। তাই এত দূরে যাব যেন অগ্নি চৌধুরীর ছায়াও না পড়ে। আহান দাঁতে দাঁত চেপে বলে, আরেকটা কথা বললা থাপ্পড় খাবি বিয়াদব। এই তোদের কিছু করতে পেরেছে? পেরেছে বল। তোদের প্রোটেক্টের জন্য আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি। ইয়ানা আহানের হাত নিজের থেকে ছাড়িয়ে চিৎকার দিয়ে বলে, ইয়ানা হ্যাঁ এটাই পারবে, কথায় কথায় থাপ্পড় বসাতে আর ধমক দিতে। প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আতঙ্কে থাকতে হয় কখন রেগে যাবেন। আমার কোন কথায় আপনি রেগে গিয়ে ভাঙচুর শুরু করবেন? ভালোবাসেন তো? না করছি না। এতটা বেইমান আমি নয় যে আপনার ভালোবাসা নিয়ে আঙ্গুল তুলব। কিন্তু আমি আর পারছি না, আহান আজ আমাকে একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজ মনে হচ্ছে আপনার জীবনের সাথে জড়িয়ে সবচেয়ে বড় পাপ করেছি। তার চেয়ে বড় পাপ করেছি আপনার অস্তিত্বকে জন্ম দিয়ে। ইয়ানার কথা শেষ হওয়ার সাথে সাথে আহানের শক্ত থাপ্পড়ের সম্মুখীন হয়। আহানের রাগের ফেলে টেবিলের চেয়ারটাকে সজোরে আছাড় মারে। ইয়ানা কান্না করতে করতে বলে, হ্যাঁ শুধু এইটাই করতে পারবেন। কারণ এইটাই আপনার পুরুষসত্ত্বমী, অগ্নি চৌধুরী। আহান রায়ান ওকে থামতে বল, আমি সহ্য করতে পারছি না। আহানের কথা অনুযায়ী রায়ান ইয়ানার কাছে গিয়ে বলে, দেখো ইয়ানা তুমি এখন নিজের মধ্যে নেই। ইয়াজকে এমন অবস্থা দেখে সব মায়ের ওই কষ্ট পাওয়ার কথা। কিন্তু এখানে আহানের দোষ কোথায়? পাগলামি করো না বোন। ইয়ানা আমি নিজের মধ্যেই আছি ভাইয়া। এখানে ওনার দোষ নেই, কিন্তু দোষ একটাই ছিল, আমার সন্তান, ওনার অস্তিত্ব, আর এই কারণেই ওরা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। কি ভয়ঙ্কর কথা বলছিল ওকে নিয়ে, মনে হচ্ছিল আমি নিজেকে শেষ করে দেয়। আমি চলে যাব ভাইয়া, অগ্নি চৌধুরীর জীবন থেকে অনেক দূরে চলে যাব। আহিয়া কান্না করতে করতে বলে, কিন্তু তোমাকে আর বাবাইকে ছাড়া দাদাভাই কিভাবে থাকবে বৌমনি? ইয়ানা থাকতে পারবে আহিয়া, কারণ ওনার হৃদয় অন্ধকারে ঢেকে গিয়েছে। যেদিন উনি কালো দুনিয়া ছেড়ে দিয়ে ওনার হৃদয়ে আলো রেখে মিলাতে পারবে, ওই দিন ইয়ানা তার জীবনে আবার ফিরে আসবে, তার আগে নয়। ইউভি এমন ছেলেমানুষই করো না, এইসব থেকে হুট করে চলে আসা যায় না। যদি আহান মাফিয়া জগৎ থেকে চলে আসে তাহলে শত্রুরা গিলে খাবে, তখন অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ইয়ানা আমি ওনাকে একবারের জন্য চলে আসতে বলিনি। আমি শুধু চাই পাপাচার থেকে যেন বেরিয়ে আসে। কাউকে মেরে ফেলা, খুন করা, কালো বাজার, এইসব থেকে যেন নিজেকে আড়াল করে ফেলে। উনি মাফিয়ার শক্তি কাজে লাগিয়ে ভালো কাজ করুক, মানা তো আর করছি না। সবাই বলে মাফিয়া মানেই খারাপ, কিন্তু উনি একজন লিডার হয়ে ভালো কাজ করুক। দেখিয়ে দিক যে সব মাফিয়ারা খারাপ হয় না। যেদিন কালো জগৎ থেকে নিজেকে বের করতে পারবে ওই দিন আমি ফিরব ওনার জীবনে, এর আগে নয়। ভালো থাকবেন আপনারা সবাই। ইয়ানা দরজার চৌকাঠে পা রাখতেই আহান শান্ত কণ্ঠে বলে, আমার পাপের রাজত্ব থেকে বাঁচার জন্য চলে যাচ্ছ, কিন্তু বাহিরে যখন পা রাখবে তখন হাজারটা হিংস্র হাতের দাবানলে যখন পড়বে তখন বাঁচাতে পারবে তো নিজেকে? আহানের কথা শুনে ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আমি যেমন একজন নারী ঠিক তার সাথে আমি একজন মা। আপনার পাপকে সহ্য করেছি বলে ভাববেন না সবাইকে সুযোগ দিব। শুধু ছুঁয়ে দেখুক, প্রাণ নিয়ে আর বাড়ি পর্যন্ত যেতে পারবে না। নিজেকে তো আর শেষ করতে পারি না। আমি নিঃশেষ হয়ে গেলে আমার ছেলেটাও ঠিক আপনার মতো করে গড়ে উঠবে। ইয়ানা কান্নার ফলে গলায় বারবার গলায় কথা আটকে যাচ্ছে। তারপর ও নিজেকে ঠিক করে কাঁপা কাঁপা গলায় বলে, আপনাকে মারতে পারিনি আমার ছেলে বাবা হারা হবে বলে। আমি ভালোবাসি বলে। না হলে হয়তো সবকিছুর ওই সমাপ্তি ঘটাতাম একজনকে শেষ করে। ইয়ানার কথা ঘরের প্রত্যেকটা মানুষের কর্ণে বাজপাখির ন্যায় ঠেকে। ইয়ানা কিভাবে আহানের মৃত্যুর কথা বলতে পারল? আহান অবিশ্বাস্য নজরে ইয়ানার দিকে তাকায়। আজ সে কাকে দেখতে পাচ্ছে? আহানের সামান্য আছড়ে বিচলিত হয়ে যাওয়া মেয়েটা আজ অনায়াসে তার মৃত্যুর কথা বলছে। ইয়ানা ও রাগের বশে কথাটি বলেছে, কিন্তু এখন নিজের ওই হৃদয় হাহাকার করছে কি বলে ফেলল ও। তারপরও নিজেকে ঠিক রেখে সবার দিকে এক নজর তাকায়। ইয়ানা সবার তাকানো দেখে মেকি হাসি দিয়ে বলে, সবাই ভাবছেন কিভাবে বললাম এই কথা। সত্যি কি করে বলতে পারলাম আমি এই কথা? কিন্তু কেন জানি আজ মুখে কিছুই আটকাচ্ছে না। ক্লান্ত হয়ে পড়েছি আমি, প্রতিদিন এত ভীভৎস মৃত্যুর সম্মুখীন হয়। কিন্তু ওনার তো তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। উনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না। আচ্ছা আপনি কি শুধুই জানোয়ারের মতো মানুষ খুন করেন?
মাফিয়ারা তো আরো অনেক কিছু করর, এই ধরুন নারী পাচার, তাদের উপর নির্যাতন, শিশু পাচার, আরো অনেক কিছু আছে। আপনি কি এই সবও করেন? রায়ান, কি সব বলছো এই সব? ইয়ানা, তুমি এখন নিজের মধ্যে নেই। আহান এই সব কিছু করে না। আর খুন বলতে শুধু দেশের নরখাদক গুলাকে শেষ করে। বিনা কারণে কোনো লাশ এখনো অ্যাসিডে ডুবেনি। ইয়ানা রায়ানের দিকে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, খুন, খুন ওই হয়। তার জন্য আইন আছে, ওনার হাত কেন রক্তাক্ত করতে হবে? আর আপনিও তো রকজন আইনের কর্মী, তাহলে আপনি কিভাবে এই সব সহ্য করছেন ভাইয়া? নিজের বন্ধুকে কি একবার বুঝানোর প্রয়োজন মনে করেননি? ইয়ানার কথা রায়ান মাথা নিচু করর ফেলে। আহানের উপর দিয়ে কথা বলার সাহস আছে নাকি কারোর? পুলিশগুলোও তার ভয় আতঙ্ক হয়ে থাকে। কে বুঝাবে আহানকে সেই ক্ষমতা যে এখনো কারোর হয়নি? ইয়ানা নিজের চোখের পানি মুছে ঠিক আহানের সামনে গিয়ে দাঁড়িয়ে অশ্রুভেজা নয়নে বলে, আজ আমি আপনার কাছে শেষবারের মতো একটা কথা জিজ্ঞাসা করছি, উত্তরটা সত্যি সত্যি দিবেন। আহান এতক্ষণ চেয়ারে শক্ত করে দাঁড়িয়েছিল। ইয়ানার কথা শুনে ইয়ানার দিকে তাকায়। আহান, কি? ইয়ানা, বলুন না দিবেন কি না? আহান, হুম। ইয়ানা, আপনার এই হাত কি আমাকে ছাড়া পরনারীকে স্পর্শ করেছে? আপনি কি কখনো নারী নিয়ে তামাশা করেছেন? দেশের সবাই জানতো আপনি নারীদের দিকে ফিরেও তাকান না, কিন্তু অন্ধকার টর্চার সেলের খবর তো আর কেউ জানে না, যেখানে হাজারো মানুষের আর্তনাদ আর রক্তের দাগ লেগে আছে। বলুন না, আমাকে ছাড়া কি আপনি পরনারীকে স্পর্শ করেছেন? ইয়ানার কথা শুনে আহান মেকি হাসি দিয়ে বলে, এতটা অবিশ্বাস কর তুমি আমাকে? এত অবিশ্বাস মনের মধ্যে রেখেও এই পাপিষ্ঠ হাতের ছোঁয়া নিজের শরীরে লাগালে কেন? ইয়ানা, প্রথমে তো লাগাতে চাইনি। ওই যে বললাম, ভালোবেসে ফেলেছিলা। এই পাপিষ্ঠ হাত যখন আমাকে আলিঙ্গন করত তখন নিজেকে জীবনের সবচেয়ে ভাগ্যশালী মনে করতাম। ভেবেছিলাম পাপিষ্ঠ হাত তো কি হয়েছে, একদিন আমার পবিত্রতা তাকে পবিত্র করে তুলবে। কিন্তু আমি আজ ব্যর্থ হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি অগ্নি চৌধুরী। আমার পবিত্র মনের ভালোবাসা আপনাকে আলোর সন্ধান করাতে পারেনি। ইয়ানা ইয়াজকে বুকের সাথে চেপে ধরে বলে, আমার উত্তরটা কিন্তু পাইনি। আশা করি হিয়ালি না করে দিয়ে দিবেন। আহান যখন পুরো জীবন ওই পাপাচারে লিপ্ত, তখন এই কাজ আর বাকি থাকবে কেন? আহানের কথা শুনে ইয়ানা দু কদম পিছিয়ে যায়। মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ছে। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে তার, আহান এমন না। সে তো তার স্বামীকে চিনে, হাজার খারাপ কাজ করলেও নারী সঙ্গ দিতে পারে না। ইয়ানা এই প্রশ্নটা আহানকে অনেকবার করতে চেয়েছিল। এমনকি তাদের একান্ত মুহূর্তে একবার এই প্রসঙ্গ নিয়ে কথা তুলে, কিন্তু আহান সম্পূর্ণ রূপে এড়িয়ে যায়। ইয়ানাও আর কিছু বলেনি, আহান রেগে যাবে বলে। ইয়ানা, তাহলে এখানেও আমাকে বাজেভাবে ঠকিয়েছেন। আমি ও কি বলছি, এখানে ঠকানোর কি আছে? মাফিয়া তো আপনি, এইসব তো আপনাদের জন্য পানি ভাত। হাজারটা মেয়ের সঙ্গ দিবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু মাঝপথে আপনার এই পাপাচারে আমি আর আমার ছেলে কলঙ্কিত হয়ে গেলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? আমি যে মেয়ে কোনোদিন অন্যায় দেখলে সহ্য করতে পারতাম না, আজ সে একজনের সামনে দাঁড়িয়ে আছে যার শিরদাঁড়ায় শুধু কালো রক্ত বিদ্যমান। ইয়ানার কথা শুনে আহানের আজ রাগ হচ্ছে না। কেন জানি কথাগুলা ঠিক কলিজায় গিয়ে বিঁধছে। ইয়ানার মুখ থেকে প্রত্যেকটা শব্দচয়ন তীরের ফলার মতো হৃদয়ে গেঁথে যাচ্ছে। এতটা অশান্তি কেন হচ্ছে আজ? কিন্তু অগ্নি চৌধুরীর তো এত খারাপ লাগার কথা না। আহান, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কোনো মেয়েকে স্পর্শ করিনি। ইয়ানা চমকে উঠে, এই মাত্র ওই তো বলল আহান অনেক নারীর সঙ্গ দিয়েছে, এখন আবার না করছে। ইয়ানা, ঠাট্টা করছেন আমার সাথে? এখন বলেছেন, এখন আবার না করছেন? আহান মুচকি হাসি দিয়ে বলে, দেখছিলাম তোমার রিয়াকশন কি হয়। তবে তোমার চোখে ব্যাকুলতাও দেখেছি। ইয়ানা, আমার ইমোশন নিয়ে মজা করছেন তাই না? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আজ। কে জানে কয়জন মেয়ের রক্তাক্ত দেহ এই বদ্ধ টর্চার রুমে ছিল। আহান, এতটা অবিশ্বাস, আমার প্রতি এতটা বিশ্বাস কোথায় গিয়েছে আজ? আমি মেয়ে ভুক্ত কখনো ছিলাম না। ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, কর্পূরের মতো মিলিয়ে গেছে সবকিছু। অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি। কষ্ট হবে থাকতে, এই মানুষকে তো ভালোবাসতাম, তবুও মানিয়ে নিতে পারবো। ইয়ানা ইয়াজকে নিয়ে ঘুরে যেতে নিবে, তখন আবারও আহানের এক শান্ত কণ্ঠ ভেসে আসে, এইটাই তো চাও যে আমি সকল খারাপ কাজ ছেড়ে দেয়?
ঠিক আছে, ছেড়ে দিব আমি। যদি এইটা তোমার শান্তির কারণ হয় তাহলে আমি সকল পাপ কাজ ছেড়ে দিব। আহানের কথা কর্ণপাত হতে ইয়ানা চমকিয়ে উঠে। ও ঠিক শুনেছে তো নাকি হ্যালোয়েশন হচ্ছে? ইয়ানার সাথে সাথে চৌধুরী ভিলার সবাই আহানের দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আহান শান্ত দৃষ্টি ফেলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা সত্যি বলছেন নাকি শুধু সাময়িকের জন্য বলেছেন? আহান, তুমি জানো আমি আজ পর্যন্ত যা বলেছি তাই করেছি। মিথ্যে আশা আমি কখনো দেই না। তবে চাপ নিও না, এই পাপিষ্ঠ হাত তোমাকে স্পর্শ করবে না। আমার স্পর্শ দ্বারা তোমাকে আর অপবিত্র করব না। বিশ্বাস রাখতে পারো। এইটুকু বিশ্বাস নিশ্চয় আছে, তবুও আমার ছেলেকে নিয়ে দূরে কোথাও যেও না। ইয়ানা ছলছলে চোখে আহানের দিকে তাকায়। আহানের চোখে কোনো ক্রোধ বা তীব্রতা নেই। এই আহানকে ইয়ানা চিনতে পারছে না। আগের আহান হলে ইয়ানাকে এতক্ষণে মেরে মাটিচাপা দিয়ে দিত। সামান্য এড়িয়ে চলল যেই ছেলে রেগে যেত, সে আজ এতটা শান্ত হয়ে সব কথা হজম করে নিল। আজ কি বেশি বলে ফেলেছি? আমার আহান কি বেশি কষ্ট পেয়েছে? ও তো আমার ধারালো কথা সহ্য করতে পারে না। কিন্তু ইয়ানা মনে মনে এইটা ভেবে খুব খুশি আহান অন্ধার থেকে সরে আসবে। রাগ ইয়ানা কয়েকটা ভালোবাসার কথা বলেই ভেঙে ফেলতে পারবে। কয়েকটা ভালোবাসার কথা বললে আহান ইয়ানাকে আবার কাছে টেনে নিবে, রাগ করে থাকতেই পারবে না। ইয়ানা খুশি হয়ে আহানের দিকে তাকাতেই আহান রুম থেকে দ্রুত প্রস্থান করে। ইয়ানা আহানকে এইভাবে যেতে দেখে আর কিছু বলে না। এখন একটু রাগ করে থাকবে, রাতে কয়েকটা মিষ্টি কথা বলে সেটা ঠিক করে নিব। ইউভি, অসম্ভবকে তুমি সম্ভব করেছ। তুমি ইয়ানা। তুমি আহানের মুখ থেকে সেই কথা বের করতে সক্ষম হয়েছ যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। রায়ান, তরো মনে হয় সব কিছু ঠিক হয়ে গিয়েছে? আহানের দিকে তাকিয়েছিস একবার? ইয়ানার কথা রাখতে কালো বাজার থেকে হয়তো চলে আসবে, কিন্তু মাফিয়া জগৎ থেকে কখনো আসবে না। কিন্তু ইয়ানার প্রত্যেকটা কথা আজ আহানকে ভিতর থেকে নাড়িয়ে তুলেছে। না হলে তুই ভাব আহান এতটা শান্ত থাকার মানুষ। গিয়ে দেখ তাদের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়। রায়ানের কথা শুনে ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, উনি কখনো আমার উপর রাগ করে থাকতেই পারবে না। দেখবেন কাল সব কিছু স্বাভাবিক। রায়ান, তাই যেন হয়, কিন্তু আহানের চোখে আজ অন্য কিছু ছিল। দাদুমনি আর সাজিদ চৌধুরীর সামনে রায়ান আর ইউভি বসে। সাজিদ চৌধুরী কিছুক্ষণ আগেই দেশে এসেছে। এসেই আহিয়া থেকে জানতে পারে আহান রানবীর তাদের শেষ করে দিয়েছে। মনে মনে অনেক খুশি তিনি। নিজের অর্ধাঙ্গিনী আর ভাই বউদের ছবি বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন। মাজিদের বউ হেনা এই বাড়িতে আসার পর থেকে সাজিদকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতেন, তিনিও খুব ভালোবাসতেন তাকে। তারা মরে যাওয়ার পর নিজের ভাইয়ের একমাত্র সম্বলকে নিজের নামে বড় করতে থাকেন। সাজিদ চৌধুরীর মেয়ে হিসাবে আহিয়া সবার কাছে পরিচিত। বর্তমানে রায়ান আর ইউভি সাজিদ চৌধুরীকে সব কিছু খুলে বলছে। সাজিদ চৌধুরী, ওই কুতোত্তার বাচ্চাকে আমি নিজের হাতে শেষ করার যদি সুযোগ পেতাম তাহলে আমার আত্মা ঠান্ডা হতো। আমার নাতিটাকে এইভাবে নিয়ে খেলেছে তারা। কিন্তু লিনিয়া নিজের পাপকর্ম এর জন্য অনুতপ্ত হয়ে মরেছে, তবুও ওর প্রতি আমার সবচেয়ে বেশি রাগ। বোন হিসাবে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু ও আমার সংসারটাকে ওই তছনছ করে দিল। ওদেরকে মারার সুযোগ পেলে আমি কুপিয়ে হত্যা করতাম। রাত গভীর থেকে গভীর হতে লাগলো। ইয়ানা ইয়াজকে দোলনায় শুইয়ে দিয়ে জানালার কাছে কাউচের বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাত এখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারদিকে অন্ধকার, কিন্তু চৌধুরী ভিলার উজ্জ্বলময় লাইটের কারণে সব কিছু বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পেল আহানের গাড়ি এসে পার্কিং এরিয়ায় থেমেছে। ইয়ানার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। কিছু সময়ের ব্যবধানে আহান রুমে ঢুকে। ইয়ানা আহানের দিকে তাকায়, লোকটাকে বড্ড অগুছালো লাগছে। কিন্তু একবারও আহান ইয়ানার দিকে তাকায়নি, সোজা ওয়াশরুমে চলে যায়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বিছানার দিকে যায়। ইয়ানা খুশিতে গদগদ করে উঠে। বিছানায় শুয়ে পড়লেই ইয়ানা আহানের বক্ষে নিজের জন্য জায়গা করে নিবে। কিন্তু ইয়ানাকে ভুল প্রমাণিত করে আহান বালিশ নিয়ে সোফার কাছে যায়। ইয়ানা আহত সুরে বলে, বিছানা রেখে সোফায় কেন ঘুমাচ্ছেন? আহান কিছু বলে না। ইয়ানা বিছানা থেকে নেমে আহানের কাছে যেতে নিবে, তখন আহান বলে উঠে, কাছে আসবে না ইয়ানা, পাপিষ্ঠ হাত তোমার শরীরে লাগবে। আহানের কথা শুনে ইয়ানার চোখে পানি চলে এসে
ইয়ানা প্লিজ এইভাবে বলবেন না। এই কথাটা বড্ড বেমানান লাগছে। ইয়ানা আহানের দিকে আবার এগোতে যাবে তখন আহান চোখ বন্ধ করে রেখে বলে, খবরদার কাছে আসবে না। আমাকে অন্য রুমে যেতে বাধ্য করো না। আমার ছেলে এখানে আছে তাই আমি থাকছি। কিন্তু রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য করো না। বিশ্বাস রাখতে পারো তোমার কাছে যাব না, এটা তোমাকে অগ্নি চৌধুরী প্রতিশ্রুতি দিল। আহানের প্রতিশ্রুতি শুনে ইয়ানার মস্তিষ্কের প্রতিটি নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়ানা আহাত দৃষ্টি ফেলে আহানের দিকে তাকায়। কিন্তু আহানের চোখ ছিল বন্ধ। চোখ খুলে রাখলে হয়তো বুঝতে পারত ইয়ানার চোখের করুণ চাহনি। ১.৫ বছর পর। সময় কাউকে কষ্টের সাথে পরিচয় করায়, আবার কাউকে সুখের সাথে। আহান আর ইয়ানার সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে কিন্তু তবুও অপরিচিতর মতো। আহান নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে আর ইয়ানা আহানকে মানাতে গিয়ে বারবার নিরাশ হয়ে ফিরে আসছে। আহান প্রায় সময় এখন আর বাড়িতে আসে না। বাড়িতে আসলে ও ইয়ানার দিকে ফিরেও তাকায় না। ইয়াজের সাথে দুষ্টামি হাসাহাসি করে আবার ঘুমিয়ে পড়ে। ইয়ানা শতবার আহানের সাথে মাফ চেয়েছে, এমনকি ১০০০ বার কথা বলার চেষ্টাও করেছে। কিন্তু আহান বরাবর এইসব উপেক্ষা করে ইয়াজকে নিয়ে মেতে থাকত। একসময় ইয়ানাও আহানকে আর বিরক্ত করে না। থাকুক না উনি উনার মতো। আমার সাথে যদি এই ১.৫ বছর কথা না বলে থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? প্রতিদিন ওনাকে দেখতে তো পারি, তাহলে ওই হবে। কিন্তু দোষ তো আমার, এইভাবে হাল ছেড়ে দিলে তো আর আমাদের সম্পর্ক আগের মতো হবে না। আহান আর ইয়াজের খুনোসুটি মুহূর্তেই শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। কতদিন ধরে এই হাসিটা আহান ইয়ানার দিকে তাকিয়ে দেয় না। আচ্ছা, ওনার কি একটুও কষ্ট হচ্ছে না? ইয়ানা শুধু নিবিড়ে চোখের পানি ফেলতে থাকে। তাদের সম্পর্কের অধঃপতন শুধু ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আহান এই ১.৫ বছরে একদিন ও দিনের বেলা বাড়িতে আসেনি। সব সময় রাত ১২টা বা ১টায় আসতো, আবার সকালে জগিং শেষে ৮টার আগেই অফিসে চলে যেত। সবাই জিজ্ঞাসা করলে শুধু একটাই কথা, উনার অফিসে এখন প্রচুর চাপ, তাই কাউকে সময় দিতে পারছে না। এখন রাত প্রায় ১২টার কাছাকাছি আহান আসার সময় হয়ে গিয়েছে। কাল রুহান আর আহিয়ার আংটি ববলের দিন। রুহানের বাবা মা আহিয়াকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। ১.৫ বছরের ভিতরে আহান সেই দিন ইয়ানার সাথে স্বেচ্ছায় কথা বলে। আহান, তোমাকে একটা কথা বলার ছিল। ইয়ানা আহানের কথা শুনে সেদিন সবচেয়ে খুশি হয়েছিল, ভেবেছিল আহান আবার আগের মতো ইয়ানার সাথে কথা বলবে। ইয়ানা, হ্যাঁ বলুন না। আহান, আমি আহিয়া আর রুহানের বিয়ে দিতে চাই। যেহেতু আহিয়া রুহানকে ভালোবাসে, সেখানে আমি বাধা দেওয়ার কেউ না। আর আমার বোন যেহেতু একটা ভালো ছেলেকে পছন্দ করেছে, সেখানে না করার কোনো মানে হয় না। তবে এখন শুধু তাদের আংটি পরিয়ে রাখবো, সঠিক বয়স হলে তাদের বিয়ে হবে। আহানের কথা শুনে ইয়ানা অবিশ্বাস্য নজরে তাকায়। ও তো ভেবেছিল আহান এই সম্পর্ক মেনে নিবে না। ইয়ানা, ঠিক আছে। ইয়ানার উত্তর পেয়ে আহান আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ইয়ানা আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। এরপর রুহানের বাড়ি থেকে আহিয়াকে দেখে আংটি পরানোর দিন ঠিক করে যায়। আর কাল আহিয়া আর রুহানের এনগেজমেন্ট। ইয়ানা জানালার কাউচের কাছে বসে বসে এইসব ভাবতে থাকে। কিন্তু ১২টা বেজে গেছে, এখনও আহান আসছে না দেখে ইয়ানার কপালে ভাঁজ পড়ে যায়। উনি কি তাহলে আজও বাড়িতে আসবে না? গত ২ দিন ধরে বাড়িতে আসে না। প্রতিদিন ১২টার দিকে আজ বাবার দেখা পায়। তাই ছেলেটা সবসময় এই টাইমে ঘুম ভেঙে যায়। এই সময় ঘুমটা ভেঙে যাওয়া যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ইয়াজের কান্না শুনে ইয়ানা বিছানার কাছে যায়। ইয়াজ এখন কোনো বস্তুর সাহায্যে দাঁড়াতে পারে। ঘুম ভেঙে কাছে কাউকে দেখতে না পেয়ে কান্না করে দেয়। ইয়ানা ইয়াজকে কোলে নিতেই ছেলেটা ডেকে উঠে, পা প পোপা, পা প পোপা। ইয়ানা কপালে চুমু খেয়ে বলে, আজও মনে হয় তোমার বাবা আসবে না সোনা। কিন্তু ইয়ানার কথাকে ভুল প্রমাণিত করে আহান দরজা ঠেলে রুমে ঢুকে। দরজা খোলার শব্দ পেয়ে ইয়ানা তাকিয়ে দেখে আহান এসেছে। আহান আগের থেকে একটু শুকিয়ে গেছে। চুলগুলো এলোমেলো, কেমন খাপছাড়া লাগছে। আহানকে দেখেই আজ ইয়ানার কোল থেকে আহানের কাছে যাওয়ার জন্য লাফিয়ে উঠে। অনেকে বলে মেয়ে নাকি বাবা পাগল হয়। কিন্তু এই ছেলে এত বাবা পাগল কেন? আহান ইয়াজের দিকে মুচকি হাসি দিয়ে বলে, এই তো আসছি সোনা, আগে ফ্রেশ হয়ে আসি। আহান ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ইয়ানা শুধু আহানের দিকে তাকিয়ে থাকে।
কিছু সময়ের ব্যবধানে আহান ফ্রেশ হয়ে এসে ইয়াজ আর ইয়ানার সামনে দাঁড়ায়। বাবাকে দেখে ইয়াজ বা পোপা বলে আহানের কোলে লাফিয়ে উঠে। ইয়ানা বাবা ছেলের কাহিনী দেখে মুচকি একটা হাসি দেয়। কিন্তু আহান এক পলকও ইয়ানার দিকে তাকায়নি। আবার হয়তো তাকিয়েছে, ইয়ানা দেখতে পায়নি। আহান ইয়াজকে নিয়ে বেকনিতে চলে যায়। ইয়ানার চোখে বাড়ির স্রোতধারা, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি। ইয়ানা, আপনার শাস্তি যে আমাকে ক্ষয় করে দিচ্ছে। আপনি সামনে আছেন অথচ তবুও কত দূরে। আপনাকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, কিন্তু স্পর্শ করতে পারছি না। আগের মতো করে খুনোশুটিতে মেতে উঠতে পারছি না। এইটা আপনি আমাকে কেমন শাস্তি দিচ্ছেন অগ্নি চৌধুরী? আমার অপরাধটা কি বেশি ছিল? আমি যে এই শাস্তির ভার সহ্য করতে পারছি না। প্রতি রাতে বালিশ আমার চোখের জল স্পর্শ করেছে, কিন্তু আপনার মনকে কি আমার এই চোখের জল স্পর্শ করতে পারেনি? ইয়ানা দুই হাঁটুর মধ্যে মুখ বুজে ফুপিয়ে কেঁদে উঠে। ইয়ানা চোখের পানি মুছে নিচে আহানের জন্য খাবার আনতে চলে যায়। কিছুক্ষণ পর রুমে ঢুকে দেখে আহান বিছানায় শুয়ে আছে, আর ইয়াজ আহানের পেটের উপর বসে আহানের মুখে চুমু খাচ্ছে আর অস্পষ্ট ভাষায় পাপা বলছে। আহান ও ইয়াজের শরীরে সুরসুরি দিলে ছেলেটা খিলখিল করে হেসে উঠে। ইয়ানা ইয়াজের কাছে এসে বলে, আপনি মায়ের কাছে চলে আসুন। আপনার বাবা এখন খাবার খাবে। আপনিও কিছু খাননি, চলুন খেয়ে নিবেন। ইয়ানা ইয়াজকে কোলে নিয়ে মুখে খিচুড়ে দেয়। 2-1 চামচ খাওয়ার পর আর মুখে নিচ্ছে না দেখে ইয়ানাও আর জোর করেনি। আহানকে খাবার না খেয়ে শুয়ে পড়তে দেখে জিজ্ঞাসে করে, খাবার খেয়ে এসেছেন? আহানের প্রত্যেক সময়কার মতো ছোট্ট উত্তর, হুম। ইয়ানা, চৌধুরী বাড়িতে রান্নার আমেজ চলছে। কেউ দেখলে মনে করবে আজ ওই বিয়ে। কিন্তু বিয়ের চেয়ে কম কিছু হচ্ছে না। সাজিদ চৌধুরী কোনো কিছুর খামতি রাখছে না। সাথে আহান, ইউভি আর রায়ান তো আছেই। হল্লা পটি আর রুয়ানা সকাল 9টার দিকে চলে আসে চৌধুরী ভিলায়। সুমুর কোলে রয়েছে ফুটফুটে একটি মেয়ে বাচ্চা, যার ডাকনাম হচ্ছে রাহা। সুমুর এক অ্যাক্সিডেন্টের কারণে সমস্যা হয়েছিল, তাই তাড়াতাড়ি করে সিজার করাতে হয়। কন্যা সন্তানের বাবা হয়ে রায়ান সবার সামনে মেয়ের কানে মুচকি হাসি দিয়ে বলেছিল, মামুনি, আপনাকে অনেক বড় হতে হবে। অগ্নি চৌধুরীকে আপনার শ্বশুর বানাতে হবে তো। রায়ানের কথা শুনে সবাই হেসে উঠেছিল। রুহান আর আহিয়ার আংটি বদলকে কোথায় যাবে এই নিয়ে টানায় পড়ে যায়। তাই অনুষ্ঠান একসাথে হচ্ছে। সুমু রেগে রায়ানকে খুঁজতে থাকে। এখানে এসেছে পর থেকে রায়ানের দেখা নেই, একদম লাপাত্তা। এইদিকে সবাই নাচানাচি করছে মেয়ে নিয়ে, সে একটু মজাও করতে পারছে না। কেন, উনার কি একটু ধারণা নেই আমি যে ওনাকে খুঁজব? সুমু রায়ানের দেখা না পেয়ে রুহানের কাছে চলে যায়। সুমুতর অনুষ্ঠানে এসেছি তাই তো। মীর জাফর, তুই মজা করছিস আর আমি বাচ্চা নিয়ে পাইচারি করছি। তুই রাহাকে কোলে নিয়ে বসে থাক, আমি ওর বাপকে খুঁজে নিয়ে আসি। রুহান রাহাকে কোলে নিয়ে বলে, ভুলে যাস না তুই কাটাছিড়া রুগী, তাই নাচানাচি কম কর। রুহানের কথা শুনে সুমু ওর দিকে রেগে তকায়। সুমু, আমার এইটা নিয়ে মজা নেস, তাই তো ডাইনোসার। রায়ান বইন, আজকে আমার একটা শুভ দিন, এমনে গালি দিয়ে অপবিত্র করাইস না। তবে ভালোভাবে বলছি, নাচানাচি কম কর, সুন্দর করে সোফায় গিয়ে বসে থাক, না হলে রায়ান ভাইয়াকে দিয়ে মাইর খাওয়া। সুমু, আরে আমি নাচব না। নাচলে মনে করিস আমাকে বাঁচিয়ে রাখবে, সোজা মেরে মাটি চাপা দিয়ে দিবে। রুহান অন্যদিকে তাকিয়ে বলে, ওইদিকে দেখ। সুমু রৈহানের কথা অনুযায়ী তাকিয়ে দেখে আরু আর রেশব কথা বলছে। সুমু মানিয়েছে কিন্তু। রুহান, হ্যাঁ। ঝগড়া করতে করতে প্রেম। সুমু, এখন আর ঝগড়া হয় না। রেশব ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম তাদের 2 মাসের সম্পর্ক কেমন কাটছে। বলেছে ভালো, আর আরুর যেই প্রশংসা, আল্লাহ গো। রুহান, যাক, সবার ভালোবাসাই পূর্ণতা পাক। আয়াত শুধু আমাকে ছাড়া। সুমু, তুই কার সাথে প্রেম করেছিস? আয়াত, এইসব প্রেম করে কে? একদম বিয়ে করে বাসর রাতে জামাইয়ের মুখ দেখব। কিন্তু জামাই ওই খুঁজে পাচ্ছি না। তোরা দেখ, আমাদের এই গল্পে সবার পার্টনার আছে, শুধু আমার নাই। এ তোমার কেমন বিচার আল্লাহ? আয়াতের নাটক দেখে সুমু আর রুহান হাসা শুরু করে। ধীরে ধীরে সবাই জড়ো হতে থাকে। ইয়ানা ইয়াজকে রেডি করিয়ে নিচে নেমে আসে। ইয়ানার শরীরে আকাশী রঙের একটা পাথরের কারুকাজ করা শাড়ি। নিচে নেমে ইয়ানা আহানের দিকে তাকাতেই দেখতে পায় তার দিকে তাকিয়ে আছে। ইয়ানা তাকানোর সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেয়।
ইয়ানা ইয়াজকে নিয়ে চলে যায় তাদের বাদর টিমের কাছে। ইয়ানা ইয়াজকে সোফার উপর বসিয়ে দিয়ে রাহাকে কোলে তুলে নেয়। একদম রায়ান ভাইয়ার বাবা মানে আঙ্কেলের ফটকপি। রাহাকে কোলে নিতে দেখে ইয়াজ ঠোঁট ভেঙে কান্না শুরু করে দেয়। ইয়ানা রাহাকে সুমুর কোলে দিয়ে ইয়াজকে কোলে তুলে নেয়। ইয়ানা, আপনি এত হিংসুটে কেন হয়েছেন বাবা? ও তো আপনার বোন হয়। বোনের সাথে কেউ হিংসে করে হুম? তাদের আদর করতে হয়, কিন্তু আপনি তো কান্না শুরু করে দেন। প্রায় 2 ঘন্টা তাদের মধ্যে খাওয়া দাওয়া আড্ডা চলে। এক পর্যায়ে রুহান আর আহিয়ার আমটি ববলের পালা শেষ হয়। ইয়ানা আকাশ ইয়াজকে আহানের কাছে দিয়ে আয় তো। কোন সময় বাবার কাছে যাবে বলে ছটফট করছে। কিন্তু ওইখানে তাদের ব্যবসার কিছু লোক দাঁড়িয়ে আছে, ওনার কাছে আমি যেতে পারবো না। আকাশ ইয়াজকে নিয়ে আহানের কাছে চলে যায়। ইয়াজ আহানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে পড়ে। আহানের কোলে বাচ্চা দেখে লোকগুলো জিজ্ঞাসা করে, এই বাচ্চা আপনার কে হয় মি চৌধুরী? আহান মুচকি হাসি দিয়ে বলে, ও হচ্ছে আমার পৃথিবী, আমার ছেলেও। আহানের কথা শুনে লোকগুলো বিস্ময় নিয়ে বলে, ওহ মাই গড, কনগ্রাচুলেশনস মি চৌধুরী। আপনি তো বাচ্চার বাবা হয়ে গেলেন, কিন্তু আপনার ওয়াইফকে তো দেখতে পেলাম না। ইয়ানার কথা শুনেই আহান চুপসে যায়। মুখে হাসি রেখে বজায় রেখে বলে, সবার সাথে বসে আড্ডা দিচ্ছে তাই এদিকে আসেনি। আহানের কথা শুনে লোকগুলো বলে, ওহো আচ্ছা তাই বলুন। আপনার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা আছে বাবার মতোই হবে। একজন লোক, তবে শুনেছি আপনার ওয়াইফ অনেক সুন্দরী। আহানের রাগ হলে ও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। নির্ঘাত লোকগুলো ভদ্র দেখে নয়তো মুখ ভেঙে দিত। আহান ছোট করে উত্তর দেয়, হুম, আমার চোখে তো বিশ্ব সুন্দরী, যার সৌন্দর্য প্রকাশ করার জন্য আমার মুখের কোনো ভাষা নেই। একদম নিখুঁত আর আবেদনময়ী। এখন বাকিদের কথা তো আমি বলতে পারবো না। সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পর রাত হয়ে যায়। সবাই চৌধুরী ভিলায় থেকে যায়। শুধু রুহানকে থাকতে দেওয়া হয়নি। বেচারা থাকতে চেয়েছিল, কিন্তু জোর করে ওর বাবা মায়ের সাথে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। ইয়ানা রুমে ঢুকে দেখে আহান মাথায় চেপে ধরে ভিবানে বসে আছে। ইয়াজ ঘুমিয়ে পড়েছে অনেক আগে। ইয়ানা আহানের কাছে গিয়ে সাহস সঞ্চয় করে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? আমি কি টিপে দিব, তাহলে একটু আরাম পাবেন? আহান নিচের দিকে তাকিয়ে বলে, না লাগবে না। আহানের কথা শুনে ইয়ানা কিছু একটা ভেবে কিচেন রুমে চলে যায়। এরপর চিনি ছাড়া লেবুর শরবত করে নিয়ে আসে। ইয়ানা, এইটা খেয়ে নিন, ভালো লাগবে। আহান, লাগবে না, এমনি কমে যাবে। ইয়ানা, আগে যখন আপনার মাথা ব্যথা করতো তখন তো এইটা বানিয়ে দিতাম। তখন তো খেতেন, তাহলে এখন লাগবে না কেন? আহান কিছু না বলে বিছানায় এক পাশে শুয়ে পড়ে। ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, এড়িয়ে যাচ্ছেন? আহান, ওহুম। ইয়ানা, কয়দিন এইভাবে এড়িয়ে যাবেন? 2 বছর, 5 বছর, 10 বছর বা সারা জীবন? এইভাবে তিলে তিলে না মেরে একবারে তো মেরে ফেলতে পারেন। তিলে তিলে শেষ হওয়াটা যে খুব কষ্টদায়ক। আহান, এইসব শুনতে ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ো। ইয়ানার চোখের বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে থাকে অশ্রুধারা। এই চোখের পানি এখন ওর নিত্য দিনের সঙ্গী। ক্ষমা করে দিন না আমাকে। আর কত কষ্ট দিবেন? কষ্টের সাগরে ভাসতে ভাসতে যখন সত্যি তলিয়ে যাব, তখন খুঁজতে যাবেন না যেন। আহান, ভুল কোথায় করেছ? পাপিষ্ঠ হাত থেকে মুক্ত হতে চেয়েছিলে, সে মুক্ত দিয়েছে। কিন্তু শুধু একটা কথা রাখতে পারেনি। মৃত্যু চেয়েছিলে, কিন্তু সে মরে যেতে পারেনি। আহানের কথা শেষ হওয়ার সাথে সাথে ইয়ানা আহানের বক্ষে ঝাঁপিয়ে পড়ে। বুক চিরে কান্না আসছে। ইয়ানা, আল্লাহর দোহাই লাগে, এই কথা আর মুখ দিয়েও উচ্চারণ করবেন না। আমি এই কথার ভার আর বহন করতে পারছি না। প্লিজ ক্ষমা করে দিন না। আমি যে এই কথার ভারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। শেষ হয়ে যাচ্ছি ভিতর থেকে। আহান ইয়ানার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নেয়। এই স্পর্শ যে তার কাছে সবচেয়ে শান্তির স্থান। কতদিন ধরে তার বুকটা ইয়ানা নামক মেয়েটা মাথা রাখে না। ইয়ানার প্রত্যেকটা কথা মনে পড়তেই আহান ইয়ানাকে ছাড়িয়ে নিতে নিতে বলে, কি শুরু করেছো বাচ্চাদের মতো পাগলামি? ছাড়ো আর যাও, নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ইয়ানা আহানের টি শার্টটার অশক্ত করে চেপে ধরে বলে, যাব না আমি আজ এই বুক থেকে। আজ যদি আপনি আমাকে এখান থেকে সরিয়ে নিতে চান, তাহলে হয়তো আমার মৃত দেহ দেখতে পাবেন। ইয়ানার কথা শুনে আহানের চোয়াল শক্ত হয়ে আসে। রাগে নিজের চোখ বন্ধ করে নেয়।
আহান চুপ করে, যাও ইয়ানা, আজে বাজে কথা বলা বন্ধ করো, আর আমার কাছ থেকে সরে বসো, তোমাকে স্পর্শ করব না বলে প্রতিশ্রুতি দিয়েছি। ইয়ানা জাহান্নামে যাক আপনার সেই প্রতিশ্রুতি। একটু ধমক দেন না, যেভাবে আগে দিতেন। একটু দিন। থাপ্পড় মেরে অজ্ঞান করব, বিয়াদব মেয়ে মরার কথা মুখে আনলে। জানেন এই ধমকটা আমি খুব মিস করি। আপনার থাপ্পড়ও খায় না কতদিন ধরে। আহান চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে। এতদিন পর ইয়ানাকে এত কাছে পেয়ে আহানের তৃষ্ণার্ত হৃদয় হাহাকার করে উঠে। এই মেয়েটার কাছে আহানকে শেষ করার সব অস্ত্র আছে। নিজের ভাবনার মাঝে ঠোঁটে কারোর স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। নিজেকে ছাড়িয়ে নিতে চাই ইয়ানার কাছ থেকে, কিন্তু ইয়ানা আহানকে আর শক্ত করে ধরে। আহান আর চেষ্টা চালাই না। ইচ্ছে করলে এক ঝটকায় ইয়ানার থেকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু কেন জানি ইচ্ছে করছে না। সব রাগ অভিমানের সমাপ্তি এখানেই শেষ করতে চাচ্ছে। কম তো আর কান্না করাইনি ইয়ানাকে। আর কত কষ্ট পেতে দেখবে। আহান নিজে কি ঠিক আছে, যাকে এক নজর দেখার জন্য চাতক পাখির ন্যায় ছটফট করত, তার কণ্ঠস্বর না শুনলে তৃষ্ণার্ত কাকের ন্যায় হয়ে যেত। সে কিভাবে এত মাস তার সাথে কথা না বলে, তাকে স্পর্শ না করে থেকেছে। প্রতিনিয়ত নিজের সাথে নিজে যুদ্ধ করে থেকেছে। তাই তো অনেক সময় বাড়িতে ফিরত না। এই মেয়ের উপস্থিতি হৃদয়ে তলপাড় শুরু করে। আহান ইয়ানাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আহানের স্পর্শ পেয়ে ইয়ানা ঠোঁট ভেঙে কান্না শুরু করে দেয়। ইয়ানার কান্না দেখে আহান ইয়ানার কপালে চুমু খেয়ে মাথা নাড়িয়ে না করে, যাতে কান্না না করে। আহানের এই আলিঙ্গনের ইয়ানা আর ও কান্না শুরু করে দেয়। ইয়ানা, প্রমিস করছি আর কখনো আপনাকে বাজে কথা বলবো না। আর কখনো বলবো না আপনার ছোঁয়া আমার খারাপ লাগে। একটা গাছের শিকড়ে জল না পৌঁছালে যেমন গাছটা ধীরে ধীরে যেমন নিস্তেজ হয়ে পড়ে, ঠিক তেমনই আপনার শাসন, ধমক আর ভালোবাসা না পেলে আমি নিস্তেজ হয়ে পড়ি। প্লিজ ক্ষমা করে দিন। কাছে টেনে নিন না, ঠিক আগের মতো। আহান ইয়ানার সম্মতিতে ইয়ানাকে কাছে টেনে নিল। আবার ও ভালোবাসার সাগরে ডুব দিল ইয়ানাকে নিয়ে। সকল বিষাদ কথাবার্তা আর অতীতকে পিছনে ফেলে এই রাতকে ভালোবাসার রাত বলে সাক্ষী করল। সমস্ত মান অভিমান, রাগ, আকাঙ্ক্ষা, প্রত্যাশা শুধু ভালোবাসার মানুষের সামনেই করা যায়। থাকুক না এই গভীর রজনী তাদের ভালোবাসার সাক্ষী হয়। 3 বছর পর। ইয়াজ, ইয়াজ কোথায় তুমি? কিন্তু ইয়াজের কোনো সারা শব্দ নেই। আহানের কণ্ঠ পেয়ে ইয়ানা কিচেন রুম থেকে বের হয়। ইয়ানা কোথায় গেল, এখনই তো ছিল এতক্ষণ। আহান কিরমিরিয়ে বলে, এখানে থাকলে কোথায়ও। আমি বাড়িতে ঢুকে ওকে দেখতে পেলাম না। সামনে সুইমিং পুল, ওকে একা ছেড়ে দিয়েছো কেন তুমি? ইয়ানা আমার কাছেই ছিল এতক্ষণ। আপনার ছেলে এই মুহূর্তে দাদা বাড়ি যেতে চায়। আহিয়া ফোন করেছিল, এরপর থেকে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি বলেছি তোমার পাপ্পা আসুক তারপর যাব। কিন্তু ও তো আপনার ছেলে, কথা বলবে না ঠিক, কিন্তু রাগ নাকের ডগায় নিয়ে ঘুরে। রাগ করে আমার কাছ থেকে চলে এসেছে। ভিবানেই তো বসে ছিল, কিন্তু এখন কোথায় গেল? আহান, আমি বাহিরে দেখে আসছি। ইয়ানা, আমিও আসছি। ইয়ানা আহানের পিছু পিছু যায়। আহান ভালো করে জানে ইয়াজ রেগে গেলে কোথায় যায়। তারা এখন আর চৌধুরী ভিলায় থাকে না, আহানের তৈরি করা ডুপ্লেক্স বাড়িতে তাদের সংসার সাজিয়েছে। ইয়ানা, আহান আর ইয়াজ, এই 3 জনের পরিবার। আহান খুন, কালো বাজার সব ছেড়ে দিয়েছে। কিন্তু চাইলে কি সব ছাড়া যায়? হয়তো এখনো আছে, কিন্তু সেটা আগের তুলনায় কম, সেটা ইয়ানা জানে না। ইয়ানা সুইমিং পুল এর কাছে গিয়ে আহানের দিকে তাকায়। আহান মুচকি হাসি দিয়ে ইয়াজি কে পিছন থেকে কোলে তুলে নেয়। আহান ইয়াজের গাল ফোলানো মুখের দিকে তাকিয়ে গালে 2টা চুমু খেয়ে বলে, তোমাকে তো বাবা বারণ করেছিলাম সুইমিং পুলের এখানে না আসতে, তাহলে আমার কথা অমান্য কেন করলে? তুমি তো সাঁতার পারো না, যদি পড়ে যাও তখন কি হবে শুনি? রাগ হলে বাড়ির ভিতরে অন্য জায়গায় যাবে, কিন্তু বাহিরে আসবে না। মনে থাকবে আমার কথা। ইয়াজ গম্ভীর হয়ে বলে। হুম। আহান হাসি দিয়ে বলে, এখন কি এইভাবে গাল ফুলিয়ে রাখবে? মাম্মাম তো বলেছিল তোমাকে নিয়ে যাবে, তাহলে এত অধৈর্য কেন হয়েছিলে? তোমাকে তো আমি বলেছিলাম বাচ্চারা ধৈর্যশীল না হলে তারা বড় হতে পারে না। বড় হতে চাও না তুমি? ইয়াজ, চাই। আহান, তাহলে এইভাবে মায়ের উপর রাগ কেন করেছিলে বাবা? মাম্মাত তো কষ্ট পাবে। ইয়াজ আহানের কথা শুনে ঠোঁট ভেঙে কান্না করে দেয়। তারপর নিজেই নিজের কান্না থামিয়ে দেয়।
ইয়াজকে এইভাবে ঠোঁট ভেঙে কান্না করতে দেখে অবাক হয়। ইয়াজ সহজে কান্না করে না, একদম গম্ভীর চুপচাপ থাকে। এখন তাহলে কি হলো? আহান ইয়াজকে বুকের সাথে চেপে ধরে বলে, কি হয়েছে বাবা, কান্না করছো কেন? কষ্ট পেয়েছো কেন তুমি? ইয়ানা, বাচ্চারা এমনি কান্না করতে পারে, এখানে কষ্ট পাওয়ার কি আছে? এরপর ইয়ানা ইয়াজের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকায়। আহান ইয়ানার দিকে তাকালে ইয়ানা মেকি হাসি দিয়ে চোখ নামিয়ে নেয়। আহান, বাবাকে না বললে বুঝবো কিভাবে শোনা? ইয়াজ আহানের বুকে মুখ গুজে অভিমানী সুরে বলে, মাম্মাম প্রচুর বকেছে, সাথে মেরেছেও। আহান ইয়াজের কথা শুনে ইয়ানার দিকে রেগে তাকায়। ইয়ানা এই মুহূর্তে মাথা নিচু করে বিড়বিড় করে যাচ্ছে, আল্লাহ, আর কি কি বলে ফেলে কে জানে। আহান ইয়ানার দিকে তাকিয়ে ইয়াজিকে বলে, আর কি কি বলেছে তোমার মাম্মাম? ইয়াজ বাবার আদুরে মাখা কথা শুনে গলে যায়, সাথে সাহসও বৃদ্ধি পেয়েছে। ইয়াজ বলতে যাবে তখন ইয়ানা কাছে এসে হাসি দিয়ে বলে, আর কিছু বলতে হবে না বাবা, এখন রাগ অভিমান কমিয়ে ঘরে আসুন। আহান ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ছেলের সামনে মাইর খেতে না চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আহানের কথায় ইয়ানা চুপসে যায়। এই ছেলে মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কিন্তু বাবা চলে, আসলে ওনার অভিযোগের শেষ নেই। বিয়াদব ছেলে। ইয়াজ বলেছে, বিয়াদব ছেলে, একদম বাবার মতো হয়েছিস। এত জেদ কোথায় থেকে আসে তর? আরেকবার বিরক্ত করলে থাপ্পড় খাবি। আরো অনেক কিছু বলেছে, আমার মনে নেই পাপ্পা। আহান পারছে না ইয়ানাকে এখানেই থাপ্পড় মারতে, কিন্তু ছেলের সামনে তো আর করা যাবে না। আহান ইয়াজের মাথায় একটা চুমু খেয়ে বলে, মাম্মাম তো তোমাকে শাসন করেছে সোনা, মায়ের সাথে তো রাগ করতে নেই। মা যেমন শাসন করে তেমনই ভালো তো বাসে। কি তোমাকে ভালোবাসে না? ইয়াজ হোম অনেক ভালোবাসে। আহান তাহলে আর কোনোদিন রাগ করবে মাম্মামের উপর? ইয়াজ না। ইয়ানা মুচকি হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। ইয়ানার কাছে আহান পৃথিবীর বেস্ট বাবা। আহান এই তো গুড বয়। এখন মাম্মামের সাথে ভাব করে নাও। যাও গা দিয়ে বলো আর কখনো তোমার সাথে রাগ করব না। ইয়াজ আহানের কোল থেকে নেমে ইয়ানার সামনে দাঁড়ায়। ইয়ানা কোলে নিতে চাইলে সে কোলে না উঠে বলে, আমাকে কোলে নিলে তুমি কষ্ট পাবে মাম্মাম। তুমি বসে আমার সমান হও তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়াজ ইয়ানার কোলে উঠে না। একবার ইয়ানা পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিল, এরপর থেকে ইয়াজ ইয়ানার কোলে উঠে না। আর তার ভাষ্যমতে সে এখন বড় হয়েছে, কোলে উঠলে ওনার ইগুতে লাগে। রাহা আর আকাশের ছেলে আরিবের কোলে উঠার বয়স ওনার না। শুধু নিজের বাবার কোলে উঠতে পারবে উনি, আর কারো না। ইয়ানা ইয়াজের কথা অনুযায়ী মাটিতে হাঁটু গেড়ে বসে। ইয়াজা ইয়ানার ছোট ছোট হাত দিয়ে মুখে ধরে পুরো মুখে চুমু খেয়ে বলে, সরি মাম্মাম, আর কখনো রাগ করব না। তুমি আমাকে মারলেও রাগ করব না। ইয়ানা ইয়াজের ছোট দুইটা হাতে চুমু খেয়ে বলে, আমিও সরি তোমাকে বকা আর মারার জন্য। আর কখনো মারব না। তুমি মাম্মামের কথা অনুযায়ী চলবে। ইয়াজ আচ্ছা। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, এই তো আমার লক্ষ্মী ছেলে। এখন চলো রুমে যাই। ইয়ানা ইয়াজকে নিয়ে ভিতরে প্রবেশ করতে নিবে এমন সময় আহান বলে, তুমি কোথায় যাচ্ছ শুনি? আমি ইয়াজকে আলিয়ার সাথে পাঠিয়ে দিচ্ছি। তুমি এখানে থাকো। ইয়ানা জোরপূর্বক হাসি দিয়ে বলে, আমি ও যাই, এখানে থাকার কি আছে? আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, ছেলের সামনে নিশ্চয় শাস্তি পেতে চাও না। যদি তেরামি করো তাহলে ওর সামনেই থাপ্পড় লাগাবো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আহানের ফিসফিস করে হুমকিস্বরূপ কথা শুনে ইয়ানা চুপসে যায়। আহান আলিয়ার সাথে ইয়াজকে পাঠিয়ে দেয়। ইয়াজ আর আলিয়া চলে যেতেই আহান ইয়ানার সামনে বরাবর দাঁড়ায়। ইয়ানা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। আহান, মাটির দিকে তাকিয়ে আছো কেন? ওইখানে কি গুপ্তধন লুকিয়ে রেখেছ? নাকি আমি বুড়ো হয়ে গিয়েছে তাই তাকাতে ইচ্ছে করছে না? আহানের কথা শেষ হওয়ার সাথে সাথে ইয়ানা তার দিকে তাকায়। ইয়ানা, আমি ওকে মারতে চাইনি, কিন্তু বেশি বিরক্তি করছিল তাই রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আহান, সন্তান ভুল পথে গেলে মা শাসন করবে, এইটা স্বাভাবিক। কিন্তু বাচ্চাদের উপর হাত তুললে তারা বিগড়ে যায়। তখন তাদের সাহস আর দ্বিগুণ বেড়ে যায়। তাই বাচ্চাদের মেরে নয়, ভালোবাসা দিয়ে বুঝাতে হয়। আর ইয়াজ সব বাচ্চাদের থেকে অনেক আলাদা। তোমাকে বিনা কারণে বিরক্তি করেছে ও কখনো? একটু আধটু বিরক্ত তো সব বাচ্চা করে, তাই বলে তুমি ওকে এতগুলো বকা দিবে? সাথে আবার গায়ে ও হাত তুলেছ। এতপর যাতে এমন করতে না দেখি নিজের শব্দচয়ন ঠিক করবে।
ইয়ানা আপনার ছেলেকে শাসন করার মতো শক্তি এখনো আমার হয়নি। যেমন বাপ তার তেমন ছেলে। ইয়ানার কথায় আহান মুচকি হাসি দিয়ে ইয়ানাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আহান আর গাল ফুলানো স্বভাবটা যে তোমার পেয়েছে তার সময়। মা ছেলে দুইজনে গাল ফুলানোর পিএইচডি করে রাখছ। ইয়ানা আহানের কাছ থেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, কি করছেন ছাড়ুন যে, কেউ এসে যাবে তো। রুমে চলো, নিয়াজ এখনো খাইনি কিছু। ছেলেটার খিদে পেয়েছে হয়তো। আহান চলো। ইয়ানা আরেকটা কথা বলতে চেয়েছিলাম। আহান কি? ইয়ানা কাল চৌধুরী ভিলায় গেলে এখন থেকে সেখানেই থাকবো। আহান ছোট ছোট চোখ করে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। ইয়ানা আহানের তাকানো দেখে আমতা আমতা করে বলে, দেখুন ওইখানে দাদুমনির অবস্থা বেশি ভালো না। আহিয়ার কয়েক মাস পর বিয়ে। এত রুহানদের এখানে চলে যাবে। বাবার এখন বয়স হচ্ছে, আগের মতো আর সেই দাপট নেই। এখন তো আপনাদের বাবা ছেলের সম্পর্কও ঠিক হয়েছে। তাহলে আমাদের পরিবার থাকতে আলাদা থাকার তো কোনো মানে হয় না। তারা তো একে অপরকে খুব মিস করে। প্লিজ না, করবে না। নিজের পরিবারের সাথে থাকার শান্তি আর কোথাও নেই। আহান ইয়ানা কি আমি যা কিছু বলেছি তার সম্মতি দিন। আহান একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে। আহানের সম্মতিতে ইয়ানার চোখ খুশিতে চিকচিক করে উঠে। অতিরিক্ত উত্তেজনায় মাথাটা উঁচু করে আহানের গালে চুমু খেয়ে বলে, ধন্যবাদ স্বামীজান। অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়ে এত ভাবার জন্য। আহান ইয়ানার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, আপনার রিপিট পুরস্কার পাওয়া উচিত। আমাকে নিয়ন্ত্রণ করার সব শক্তি আছে আপনার কাছে, তাই না? ইয়ানা কি রিপিট পুরস্কার? আহান ইয়ানার একদম কাছাকাছি এসে বলে, করে বুঝিয়ে দিচ্ছি। ইয়ানা কিছু বলার আগে আহা ইয়ানার মুখে অজস্র চুমু এঁকে দেয়। ইয়ানা লজ্জায় মিনিমিনিয়ে বলে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, এখন তো একটু বেহায়াপনা ছাড়ুন। এরপর আহানকে রেখে ইয়ানা বাড়ির ভিতরে চলে যায়। ইয়ানার লজ্জা মাখা মুখ দেখে আহান ঠোঁট চেপে হাসতে থাকে। তখন ফোনে রিংটোন বাজতে শুরু করে। আহান মোবাইলের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে রিসিভ করে বলে, হ্যাঁ আরিফ বল। আরিফ ভাই, এই লোককে কিছুতেই দমানো যাচ্ছে না। পর পর হুমকি দিয়ে যাচ্ছে। এত মারলাম তবুও এই লোকের ক্লান্তি নেই। ভাই, একে ছেড়ে দিলে আবার আমাদের কোম্পানির ক্ষতি করবে। আহান ঠান্ডা গলায় বলে, মেরে দে। বুক বরাবর 6টা বুলেট ঢুকাবি। আমি আসতে পারবা না, তোর ভাবির সাথে চৌধুরী ভিলায় যাব। আর যদি মারতে না পারিস তাহলে রেখে দে, আমি কাল আসছি। আরিফ, না ভাই, পারবো, আসার দরকার নেই। আহান এরপর আরিফ ফোন কেটে দেয়। আহান মোবাইলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আহানকে আসতে না দেখে ইয়ানা ডাক দেয়। ইয়ানার ডাক শুনে নিজেকে ঠিক করে বাড়ির ভিতরে চলে যায়। আহান ইয়ানা তারা আজ চৌধুরী ভিলায় এসেছে। ইয়ানা তারা আসার পর দুপুরের দিকে হল্লাপার্টি, রুয়ানা, ইউভি, রায়ান তারাও এসেছে। রেশব আর আরুরার বিয়ে হয়েছে আজ 1 বছর হতে চলল। আয়াতের সাথে পারিবারিকভাবে তার বোনের দেবরের বিয়ে হয়েছে আজ 4 মাস। তারা সুইজারল্যান্ডে হানিমুনে গিয়েছে। তাই আয়াত আজ তাদের মধ্যে নেয়। অনেক দিন পর সবাই একসাথে হওয়াতে সবাই আজ খুব খুশি। আকাশ আর অবনীর কোলে তাদের ছোট পুচকো আরিফ। রায়ান আর সুমুর কোলে তাদের মেয়ে রাহা। রুয়ানার প্রেগনেন্সির আজ 5 মাস চলে। কিন্তু মেয়েটা আজও সেই অবুঝই রয়ে গেল। রুয়ানা, আয়াত আপুকে খুব মিস করছি। সুমু, হ্যাঁ। তবে আগামী মাসে চলে আসবে। আর সাথে নিয়ে আসবে খুশির খবর। ইয়াজ ইয়ানার কোল থেকে নেমে সুমুর সামনে গিয়া দাঁড়ায়। এরপর রাহার দিকে তাকিয়ে বলে, তোমার জন্য চকলেট এনেছি পুচকে। তুমি চকলেট খাবে? ইয়ানা হাসি দিয়ে বলে, আচ্ছা। তুমি চকলেট কোথায় পেলে? তোমার তো চকলেট খেতে বারণ করেছিলাম। ইয়াজ বাপ্পা এনে দিয়েছিল, তারপর ওইখান থেকে পুচকোর জন্য রেখে দিয়েছিলাম। ইয়াজের কথা শুনে ইয়ানা আহানের দিকে রেগে তাকিয়ে বলে, আপনি ওকে চকলেট কিনে দিয়েছেন কোন অঙ্গানে? আমি না করি আর আপনি লুকিয়ে এই সব খাওয়াচ্ছেন। আহান, আমি তো এনে দিয়েছিলাম তোমার আড়ালে, কিন্তু তোমার ছেলে এইভাবে পাবলিক করে দিবে জানতাম নাকি। আরও বাদ দে। আমাদের ইয়াজ বাবা যে রাহার জন্য মনে করে চকলেট এনেছে, এইটা তো অনেক বড় ব্যাপার। রায়ান ভবিষ্যৎ বউ তো, তাই ছোট থেকেই আগলে রাখছে। রায়ানের কথা শুনে সুমু ধমক দিয়ে বলে, চুপ করবেন আপনি। বাচ্চাদের সামনে কি সব বলছেন? ইয়ানা সুমুর কোল থেকে রাহাকে কোলে নিতে যাবে এমনি মাথাটা চক্কর দিয়ে উঠে। হঠাৎ করে এইভাবে শরীর খারাপ লাগার কারণ বুঝতে পারছে না।
কিছু একটা ভেবে পুরো মুখে চিন্তা বিরাজ করতে লাগলো। তারপর নিজেকে ঠিক করে রাহাকে কোলে নিয়ে কিছুক্ষণ রাখে। সবাই অনেকগুলা গ্রুপ ফটোও তুলেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে যার বাড়ি চলে যায়। থাকতে বলেছিল কিন্তু এখন সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত। থাকার জন্য একটা পর্যাপ্ত সময়ের দরকার। ইয়ানা রুমে এসে খাতা খুলে। অনেকদিন ধরে তার ঋতুচক্র বন্ধ, তাহলে কি কোনোভাবে সে আবারও মা হতে চলেছে? অজান্তেই মুখে একরাশ বিস্ময় আর হাসি চলে আসে। তারপর ও কনফার্ম হওয়ার জন্য প্রেগন্যান্সি কিট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আহান বিভানে বসে কিছু ফাইল দেখছে। ইয়ানা আহানকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। কিছুতেই তাকাতে পারছে না তার দিকে। আহান ইয়ানাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ওয়াশরুমের সামনে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ইয়ানা আহানের কথা শুনে ধীরে ধীরে তার কাছে যায়। আহান কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কি? কিছু বলবে? ইয়ানা এতক্ষণে মাথা তোলে আহানের চোখে চোখ রেখে তাকায়। ইয়ানার এমন মুচকি মুচকি হাসা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো তোমার? এইভাবে হাসছো কেন? ইয়ানা আহানের কোলে গিয়ে বসে গলা জড়িয়ে ধরে। আহান কপাল কুঁচকে ইয়ানার ভাব ভঙ্গি বুঝার প্রয়াস চালাচ্ছে। ইয়ানা লাজুক হাসি দিয়ে বলে, ইয়াজের জন্য একটা বোন চান না আপনি? আহান চাই, কিন্তু ইয়াজ যখন হয়েছিল তখন তোমার কি অবস্থা হয়েছে সেটা ও ভুলে যায়নি। কোনো রিস্ক নিতে চাই না আমি, তাই সাবধান। ইয়ানা, রিস্ক তো নিয়ে নিয়েছি। আহান ইয়ানার কথা শুনে চমকে যায়। এরপর ফের প্রশ্ন করে, অর্থাৎ? ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, অগ্নি চৌধুরীর আরেকটা অংশ পৃথিবীতে আসতে চলেছে আমার গর্ভে। ইয়ানার কথা শুনে আহান তবদা লেগে আছে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত কিছু শুনলে যেমন মানুষের যেমন মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে, আহান বর্তমানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি তো দেখছি ক্রিকেট টিম বানানোর কাজে লেগে পড়েছ। বাচ্চা চাই না বলতে বলতে ও 3 বাচ্চার বাপ বানিয়ে দিয়েছ। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, আমার জীবনে এত সুখ শান্তি নিয়ে কেন এসেছো তুমি? আমি যে এত সুখ সহ্য করতে পারছি না ইয়ানা। সংসার বিরোধী একটা ছন্নছাড়া ছেলেকে পাক্কা সংসারী বানিয়ে দিয়েছ তুমি। ইয়ানা, আপনি নিজেই আমার জীবনের সবচেয়ে বড় সুখ শান্তি, আপনাকে আমি নতুন করে কি দিব আহান? আহান মাথা নিচু করে ইয়ানার পেটে চুমু খেয়ে বলে, এই যে দুইটা স্বর্গ দিয়েছ আমার। বাবা হওয়ার সুখ দিয়েছ। ভালোবাসি ইয়ানা, খুব ভালোবাসি। তোমাদের ছাড়া আমি অগ্নি চৌধুরী অসম্পূর্ণ। ইয়ানা আহানের 2 গাল আঁকড়ে ধরে বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি আহান। আপনার হৃদয়কে উঠে চাওয়ার তীব্রতা আমার অস্তিত্বকে সংজ্ঞায়িত করে। সারা জীবন আপনার পাশে থাকতে চাই, সুখ আর দুঃখের সঙ্গী হয়। এইভাবে ভালোবাসতে চাই জন্ম জন্মান্তর। আহান মুচকি হাসি দিয়ে ইয়ানাকে নিজের সাথে আঁকড়ে ধরে বলে, তোমার প্রতি অনুভূতি সেই নদীর মতো যা সমুদ্রের কাছে গিয়েও নিজেকে হারায় না। ইয়ানার মুচকি হাসি দিয়ে আহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এইভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পাক। সারা জীবন যাতে সুখ দুঃখের সাথী হয়ে একসাথে থাকতে পারে। আহানের হিংস্রতা যাতে টর্চার সেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ইয়ানা আর তার সন্তানদের উপর কোনো প্রভাবে না ফেলে। সত্যি ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয়। এই যে একজন মাফিয়া এক সাধারণ মেয়ের প্রেমে পড়ে নিজের মধ্যে এক স্বর্গ গড়ে তুলেছে। তাই বলে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে মরুভূমিতেও ফুল ফুটানো সম্ভব। সমাপ্ত। গল্প অনুভবে তুমি। লেখনীতে লিজা মনি। অন্তিম পর্ব।